মেয়ের মুখে এমন কথা শুনে রান্নাঘর থেকে দৌড়ে আসে অর্পিতা বেগম। সাথে সাথেই বলে ওঠে, অন্তরা, তুই কি পাগল হয়েছিস? আস্তে কথা বল। কেন? আসতে বলার কি আছে? ওনারা ওই পাশের রুমে আছে, তাড়াতাড়ি শাড়িটা পরে ফেল। আর একটা কথাও বলবি না তুই। অন্তরা এবার বেশ বিরক্ত হয়। মাত্র কোচিং থেকে এসেছে, এখন এসব। তার মা এই ছেলের সব কথা অনেকদিন যাবতই বলেছে তাকে, তবে সে তোয়াক্কা করেনি। তবে সত্যি সত্যি যে বাড়ি অব্দি নিয়ে আসবে কি জানতো। মা, আর 2 মাস পর অ্যাডমিশন, আর এখন বিয়ের কথা তুলো কিভাবে তুমি? কেন? সমস্যা কোথায়? আমাদের 7 কপালের ভাগ্য এত বড় একজন অফিসারের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে তোর কাকি। অন্তরা ভুরু কুচকে মায়ের দিকে তাকিয়ে থাকে। যে কাকি একটা ভালো থ্রি পিস পেলে আগে নিজের মেয়েকে পরিয়ে তারপর অন্তরাকে দেখতে দেয়, সে কিভাবে এত ভালো ছেলে পেয়ে নিজের ভার্সিটি পড়ুয়া মেয়ের জায়গায় তাকে বিয়ে দিতে চাচ্ছে। অন্তরা ছোট মাথায় তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে নাড়া দিচ্ছে, বারবার বলছে, অন্তরা বেবি কুস্তা গারবার হে। শোন, ছেলের বাবা বলেছে মেয়ে পছন্দ হলে 1 সপ্তাহের মধ্যে বউ করে নিয়ে যাবে। ছেলের হাতে বেশি ছুটি নেই। কি? তবে সোনা গয়না কোনো কিছুর কমতি হবে না। রাজি হয়ে যা মা আমার। তোর কাকার ওপর পড়ে পড়েই তো খাচ্ছি। এবার যদি একটু দায় সারতে পারি, ছেলেটা খুব ভালো। অন্তরার বেশ খারাপ লাগে কথাটা শুনে। সত্য কথা হয়তো এজন্যই এত তিতে হয়। তার বাবার চাকুরি নেই আজ 3 বছর যাবৎ, তাই পড়ে পড়ে খেতে হচ্ছে চাচার উপর। যৌথ পরিবার। চাচা অন্তরাকে নিজের মেয়ের মতো ভালোবাসলেও কাকি কখনো তা মানতে পারেনি। হয়তো তার মন একটু জয় করতে বিয়ে নিয়ে মায়ের এত তাড়াহুড়ো। বাবাও হয়তো ভিতরে তাদের সাথে বসে গল্প করছে। অন্তরা বুঝে এখন আর তর্ক করে লাভ নেই। সেও শাড়ি পরে মায়ের সাথে ভিতরে চলে যায়। বিসমিল্লাহির রহমানির রাহিম। এত জোরে বলল যে সবাই হা করে তাকিয়ে আছে। বোকা বনে চলে গেল অন্তরা। এটা কি করলো ও? সারা জীবন ফেসবুকে এমন মজার ঘটনা শুনে কত হাসতো সবার উপর, আজ নিজেই এই ভুল করে বসলো। অতি আবেগে সালামের জায়গায় বিসমিল্লা আজমায়ের খুন্তির বাড়ি একটাও নিচে পড়বে না। না মানে আসসালামু আলাইকুম। উপস্থিত সবাই অট্টহাসিতে ফেটে পড়ে। লজ্জায় নাক কেটে যাচ্ছে অন্তরার। অন্তরার বাবা মাও বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গিয়েছে। অন্তরার মা বলে ওঠে, আসলে প্রথমবার তো একটু ঘাবড়ে গেছে। না না, সমস্যা নেই, ছোট মানুষ, ওকে এইদিকে এনে বসান। পাত্রের বাবা আরিফুল ইসলাম কথাটি বলে ওঠেন। তিনি রিটায়ার্ড আর্মি অফিসার। ছেলের জন্য অন্তরাকে আগে থেকেই পছন্দ ছিল তার। একদিন মার্কেটের সামনে দাঁড়িয়ে নিজের গাড়ির জন্য অপেক্ষা করছিল সে। তখনই অন্তরাকে দেখে রাস্তার কিছু পথ শিশুকে খাবার কিনে দিতে। তখনই ঠিক করে ফেলেন এই মিষ্টি মেয়েটাকে বাড়ির বউ করবেন। অবশ্য ঠিকানা বের করে এই অবধি আসতে খুব ঝামেলাও হয়েছে, সে আরেক ব্যাপার। ওকে দাঁড় করিয়ে রেখেছেন কেন আন্টি? বসতে বলুন। আপনানের পাশে বসা সুন্দর মেয়েটা বলে উঠল। পরে নানান জিজ্ঞাসাবাদে পৌঁছে গেল মেয়েটির নাম রোদেলা, আপনানের বড় বোন। দু পরিবারে নানান বিষয়ে কথা বলতে থাকলো। এই পুরো সময়ে অন্তরা একবারও চোখ তুলে তাকিয়ে দেখেনি পাত্রের দিকে। শেষে সবার সবকিছু পছন্দ হলে আপনানের বাবা বলে ওঠেন, তো এবার ছেলে মেয়েকে আলাদা কথা বলতে দেওয়া উচিত একটু। অন্তরার মা না করতে যাবে, তখনই অন্তরার বাবা ইশারায় তা করতে মানা করেন। তার বিশ্বাস রাগের মাথায় মেয়ে এমন কিছু করবে না যাতে তার সম্মানহানি হয়। অন্তরাকে তার মা বলল, যা, আফনান বাবাকে নিয়ে ছাদ থেকে ঘুরে আয়। অন্তরা উঠে তাই করলো। অন্তরাদের বাড়ির সাথে তেমন রোদ পড়ে না। বাড়ির সাথে বড় বড় ফলের গাছ লাগিয়েছে তার মা। অন্তরাও শখ করে ছোট ছোট ফুল গাছ দিয়ে ভরে ফেলেছে ছাদটাকে। দূর থেকেও সবার তাদের বাড়ির ছাদটাই চোখে পড়বে। নীরবতা ভেঙে আপনানি বলে উঠল, বিয়েটা আমার পক্ষে করা সম্ভব নয়, আপনি বিয়েটা ভেঙে দিন। এই প্রথম পাত্রের কণ্ঠ শুনে তার চেহারার দিকে তাকালো অন্তরা। সাথে সাথেই থমকে যায়। লম্বা চওড়া সুঠামদের এই পুরুষটির সাথে তার বিয়ে। পুরুষ মানুষও এত সুন্দর হয় নাকি? সে নিজে শ্যামলা বনের, না ফর্সা না কালো। তবে এই ছেলে একদম ফর্সা, সাথে মুখে চাপদারি, আর ওই উঁচু নাকটা যেন তার সৌন্দর্য কয়েক গুণে
বাড়িয়ে দিয়েছে। এই হ্যান্ডসাম ছেলের সাথে আমার বিয়ে? এর বয়স 30। নিজেকে নিজে প্রশ্ন করে অন্তরা, তবে কোথাও যেন দেখেছে মনে হয়। হঠাৎ করেই মনে পড়ে সেই আর্মি ক্যাম্পের পাশের ঘটনা। সাথে সাথে চিল্লিয়ে বলে ওঠে, হে, আপনি সেই আর্মিটা না? ওই যে আমাকে বাঁচিয়েছিলেন। আপনার অন্তরার দিকে তাকায়। মেয়েটার স্মরণশক্তি ভালো, এতদিন মনে রেখেছে। তবে আপনানের চেহারা দেখে অন্তরা কিছু বুঝতে পারছে না। অন্তরার সেই দিনের কথা তার মনে আছে কিনা, বা তার অন্তরাকে এখন দেখে পছন্দ হয়েছে কিনা ইত্যাদি কিছুই বোঝা যায় না ওকে দেখে। চোখ মুখ বেশ শক্ত করে রাখে। অন্তরা মনে মনে ভাবে, মানলাম বড় কোনো অফিসার, তবে তার ব্যক্তিত্ব থাকবে তার কাজের ক্ষেত্রে। এখানে কেন? তারপর মনে পড়ল একটু আগেই না সে বলল বিয়ে ভাঙতে। অন্তরা জিভ্ভায় কামড় দিয়ে ভাবল, না না, এই ছেলে লাখে না কোটিতে এক, একে ছাড়া যাবে না। তবে এমন নিমগাছ মার্কা লোকের সাথে সারা জীবন থাকবে কিভাবে? পরে ভাবল, সব দিক দিয়ে তো 100-তে 100 পাওয়া যাবে না, এগিয়ে লাগবে অন্তরার। অন্তরা হঠাৎ আফসানের শার্টের কাঁধের অংশটা একটু টেনে নিজের কাছে নিয়ে আসলো। আপনার ভুরু কুচকে তাকাতেই অন্তরা ফিসফিসিয়ে বলে ওঠে, আমি বিয়ে ভাঙবো না। আপনার সমস্যা হলে আপনি না করেন। আমি এখন নিচে গিয়ে মাকে বলবো ছেলে 100-তে 100, আমি একেই বিয়ে করব। আপনার এবার বেশ বিরক্ত হয়। মেয়েটা নিজেও জানে না সে কত বড় হিংস্র জন্তুদের গুহায় পা বাড়াচ্ছে। তবে এই মেয়েকে বুঝেও লাভ হবে বলে আপনানের মনে হচ্ছে না। এদিকে অন্তরা খুশি মনে নাচতে নাচতে নিচে যেতে থাকে। কেউ নিজের বিয়েতে এত খুশি হয় এই মেয়েকে না দেখলে আপনার বুঝতো না। একটা হালকা গোলাপি শাড়ির কুচিগুলো ধরে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি বেয়ে নামছে অন্তরা। লম্বা সিল্কি চুলগুলো বাতাসে উঠছে। আপনার চোখ সরিয়ে নেয়। পিছন পিছন নামতে নামতে নিজেকে বলে, মায়ায় পড়া যাবে না আফনান, নো ওয়ে। পাশের ফুল গাছ হতে দুটো লাল প্রজাপতি পরস্পর খেলা করতে করতে উড়ে গেল। দুপুরের প্রচণ্ড গরমে বাস স্ট্যান্ডে রোদে দাঁড়িয়ে আছে রোদেলা। গরমে ঘেমে অবস্থা বেহাল, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। আজ হয়তো অফিস যেতে দেরি হয়ে যাবে। কপালের ঘামে ভিজে যাওয়া চুলগুলো কানের পিছে গুজে দেয়। শিফটি ডিউটির এই এক সমস্যা। যারা দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করে তাদেরই জ্যামে আটকানো, বাস না পাওয়া, তবে এসব সমস্যা ফেস করতে হয়। এক মুহূর্তের জন্য যারা রেগুলার বাসে যাতায়াত করে তাদের জন্য খারাপ লাগে রোদেলার। পরক্ষণেই মনে পড়ে হাতে সময় নেই, তাই স্ট্যান্ড পার হয়ে অফিসের দিকে হাঁটতে থাকে। আজই গাড়িটা নষ্ট হতে হলো। একা বিয়ে করতে থাকে রোদেলা। একটা গাড়ি নিয়ে বাকি সবাই গিয়েছে আপনানের বিয়ের কাট করতে, আর একটা নিয়ে রোদেলা রওনা হচ্ছিল। তখনই দেখে গাড়ির সমস্যা। না চাইতেও বাসে যেতে হবে আজ। চাকরিটা যেন কোনোভাবে না যায়। মাত্র কলেজ পাশ করে চাকরি যে পেয়েছে এটাই অনেক। যদিও বাড়ির কেউই চায় না সে এসব করুক, তাদের তো টাকা পয়সার অভাব নেই। তবে রোদেলার একটাই কথা, সে স্বাবলম্বী হবে। স্ট্যান্ডের কিছুটা দূরে আসতে একটা বাস পাওয়া গেল। দূর থেকে আসতে দেখে রোদেলা হাত নাড়ালো। যাক, অফিস যেতে বেশি দেরি হবে না। বাস এসে থামলো। রোদেলা উঠে দেখে বাস পুরো ভর্তি। মেয়েদের সিটও ছেলেরা বসে আছে। তবে এসব লোকেদের সাথে কথা বলতে গেলে ফেমিনিস্ট ট্যাগ লাগিয়ে দিবে, তাই অযথা কথা না বলে রোদেলা সিট খুঁজতে লাগলো। একদম পেছন হতে 2 সারি পেছনে একটা সিট ফাঁকা আছে। তবে পাশে একটা ছেলে বসা, শ্যামলা গায়ের রং। ছেলেটির গায়ে গাঢ় নীল রঙের শার্টটা বেশ বাজে দেখাচ্ছে। শ্যামলা হয়ে এই রং পড়েছে এজন্য নয়, ঘেমে একাকার হয়েছে, তার উপর আবার আরামসে সিগারেট টানছে। শার্টের কয়েকটা বোতাম খোলা, চুলগুলো বেশ এলোমেলো, বখাটে বখাটে দেখাচ্ছে। রোদেলা পাশে বসবে কিনা দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল। আফা, সাইরে যান, যাত্রী উঠবো। কন্ডাক্টরের গলার আওয়াজে তাড়াতাড়ি সামনে এগোতে থাকে রোদেলা। ছেলেটা পাশে গিয়ে দাঁড়ায়। একটু ভিতরে যান, আমি বসবো। রোদেলার কণ্ঠ পেয়ে উপরে তাকায় ছেলেটা। নাম তার ইয়াসিন। পা থেকে মাথা অব্দি রোদেলাকে দেখে বলে, আপনি ভিতরে যান। ইয়াসিন উঠে বাহিরে আসে। রোদেলার কাছে ছেলেটাকে বেশ অভদ্র মনে হয়। মেয়ে মানুষ দেখেও নিজের সিট ছাড়তে চাচ্ছে না। বিগড়ে যাওয়া মেজাজ নিয়ে জানালার পাশের সিটটাই বসে। সবার এই সিটটা ভালো লাগলেও তার জানালার পাশে বসতে ভয় হয়। এর কারণ অবশ্য আছে। ছেলেটা কি এখনো সিগারেট খাবে? মনে মনে ভাবতে থাকলো রোদেলা। দেখে যেমন বখাটে মনে হয়,
ফেলতে বলে না জানি বাসের ঝাঁকুনির সুযোগে গায়ে হাত দিয়ে বসে। এসব ছেলেদের বিশ্বাস নেই। মুখে একটা বাজে রিয়াকশন দিয়ে বসে থাকে সে। ইয়াসিন পাশের সিটটায় বসে সাথে সাথে জানালার দিকে ঢিল মেরে সিগারেট ফেলে দেয় আর রোদেলার দিকে তাকিয়ে বলে, ডোন্ট জাজ এ বুক বাট ইজ কভার ম্যাম। রোদেলা বেশ অবাক চোখে ইয়াসিনের দিকে তাকায়। ছেলেটা মাইন্ড রিডার নাকি, মনের কথা পড়তে পারে? ইয়াসিন ঠোঁট বাঁকিয়ে হেসে উত্তর দেয়, অবাক হওয়ার কিছুই নেই ম্যাম। আপনার চেহারা দেখে বুঝতে পেরেছি আমার সম্পর্কে কি কি ভাবতে পারেন আপনি। রোদেলা বেশ লজ্জায় পড়ে যায় আর বলতে লাগে, না আসলে সমস্যা নেই, আমরা রাস্তার গরিব ছেলেপিলে, আমাদের এসবের অভ্যাস আছে। রোদেলা কপাল কুঁচকে প্রশ্ন করে। মানে ইয়াসিন হেসে উত্তর দেয়, মানে আমরা তো গরিব ঘরের যেমন তেমন ছেলে মেয়ে, পোশাক আশাকও তেমন দামি না, গায়ের রং কালো। আমাদের পাশে বসাতে আপনাদের মতো ভালো ঘরের মেয়েদের একটু সমস্যা হবেই। আপনি যা ভাবছেন আসলে তা না। সেটাই ম্যাম, সেটাই। আপনি যে সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে ভাবছিলেন তা আমি দেখেছি। ধরুন আমার জায়গায় একটা ফর্সা সুদর্শন ছেলে খুব পরিপাটি হয়ে দামি শার্ট পরে বসে আছে, আপনার কিন্তু পাশে বসতে তেমন সমস্যা হতো না। তখন সিগারেট খেতে দেখলে বা সিট ছেড়ে উঠতে না চাইতেও তেমন খারাপ ভাবতেন না। এটা আসলে হিউম্যান সাইকোলজির একটা ব্যাপার, আপনার দোষ নেই। রোদেলা চুপ হয়ে যায়। আসলে কি ছেলেটার কথা সঠিক? হয়তো ঠিকই বলেছি। আজকাল সবাই খুব সহজে মানুষের পোশাক বা বাক্য সৌন্দর্য দেখে সে খারাপ না ভালো তার সিদ্ধান্ত নিয়ে নেয়। রোদেলা হয়তো তেমন কিছু করেছে। সে নিজের কৃতকর্মে লজ্জা পেয়ে বলল, সরি। সরি বলার কিছুই নেই ম্যাম। আমি আপনাকে ভেতরের সিটে বসতে বলেছি কারণ একটু পর বাসে ভিড় বাড়বে, তখন দাঁড়িয়ে থাকার অজুহাতে অনেকে হয়তো আপনাকে স্পর্শ করতো, সেটা মনে হয় ঠিক হতো না, এই জন্য। জি ধন্যবাদ। আর বারবার ম্যাম ডাকার প্রয়োজন নেই। আমার নাম রোদেলা। রুলস নম্বর 1 ফর গার্লস, 2 মিনিটের কথাতেই কাউকে ভালো মনে হলেই নিজের পরিচয় বলতে নেই। রোদেলা আর কিছু বলে না, অন্যদিকে ফিরে বাহির দেখতে থাকে। ছেলেটার কথা থেকে বেশ শিক্ষিত ভালো পরিবারের মনে হয়। রোদেলা ভাবে কি অল্প কথায় রোদেলাকে বাজিমাত করে ফেলল লোকটা। ইন্টেলিজেন্ট। তবে সাথে সাথে খেয়াল হলো ছেলেটা তাকে ম্যাম ডাকার কারণও আছে। ছেলেটার বয়স 27 কি 28 হবে, তার থেকে প্রায় 5 বছরের ছোট। আর তার বয়স। বাচ্চার জানালার কাছে নিজের প্রতিবিম্ব দেখে একটা তাচ্ছিলের হাসি হাসলো রোদেলা। যতই স্মার্টভাবে চলাফেরা করুক, চেহারার হালকা ভাঁজ, চোখের নিচে কালো দাগ, সব কিছু যেন তার 32 বছর বয়সের সাক্ষ্য দিচ্ছে। কথায় আছে মেয়েরা 20-তে বুড়ি, সে হিসাব করতে গেলে এখন তার অনেক বয়স। এখন হয়তো স্বামী সন্তান নিয়ে তার ঘর করার কথা ছিল, অথচ সে কি করছে? একটা দীর্ঘশ্বাস ফেলে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রোদেলা। নিজের জীবনে ঘটে যাওয়া সব কিছুর হিসেব মিলাতে থাকে। সবটা এমন না হলেও পারতো। এদিকে ইয়াসিন ফোন স্কুল করতে করতে চোখটা বাঁকা করে রোদেলার দিকে তাকায়। মেয়েটা যথেষ্ট স্মার্ট ও শালীন, তবে বয়সটা ঠিক ধরা যাচ্ছে না। তার সমবয়সী হতে পারে বা কিছুটা সিনিয়র। 20 বছরের যুবতী তো আর নয়। পর মুহূর্তেই ভাবে হু কেয়ার্স। নিজের কাজে আবার মগ্ন হয়ে পড়ে সে। এদিকে শপিং মলে এসেছে আপনানের পুরো পরিবার। তার বাবা, ফুপু, ফুফাতো ভাই সাইম আর এক চাচাতো বোন দিয়া। অ্যাডজাস্ট ফ্যামিলি ওদের, সবাই এক বাড়িতে থাকে। ফুপা মারা যাওয়ার পর ফুপো ওদের সাথে থাকে। এখন সবার উদ্দেশ্য বিয়ের মার্কেট। অন্তরাকেও সাথে নিয়ে এসেছে। তার পছন্দেরও তো একটা ব্যাপার আছে। সাথে তার কাকাতো বোনও এসেছে। ফারিয়া নাম, খুব গায়ে পড়া স্বভাবের, এজন্য আপনার মুখ আরও গোমরা করে আছে। ভাবতেই অবাক লাগে। তার একটা থ্রেড শুনে বড় বড় সন্ত্রাসদের অবস্থা খারাপ হয়ে যায়। তার পুরো আর্মি ক্যাম্পে যথেষ্ট সুনাম আছে, সবাই তাকে কত সম্মান করে, অথচ বিয়ের ব্যাপারে তার হাত পা বাঁধা। না চাইতো এসব শপিং ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে। ওইদিকে কিছুদিন পর কত গুরুত্বপূর্ণ মিশনে তার যেতে হবে, সেসব নিয়ে আরেক চিন্তা। উফ, সে আর পারছে না। সবাই যখন সব কাপড় দেখতে ব্যস্ত, সে এসব ঝামেলা থেকে বাঁচতে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। অন্যদিকে তাকে কিছু একটা ভাবতে থাকে। হঠাৎ মনে হয় পিছে কেউ আছে, আর তখনই শুনতে পাই সেই বিখ্যাত লাইন, এই কি রন বাজা বাজে ঘন ঘন, ঝনে রন 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 ঝন ঝন। তাকিয়ে দেখে অন্তর সব কয়টা দাঁত বের করে দাঁড়িয়ে আছে।
আপনার বিরক্তিমাখা মুখ নিয়ে বলে, এখানে কি? সে কি দমকি দমকি ধমকি ধমকি দামাদ্রিমি দ্রিমি গমকি গমকি। কী সব বলছো? কবিতা। ভাবলাম একা বোর হচ্ছেন, তাই আবৃত্তি শোনাতে আসলাম। ফর গড সেক যাও প্লিজ, কেউ দেখলে ইতস্তত ফিল হবে। আর কবিতা শুনতে চাচ্ছি না, যাও। ওঠে চোটে চোটে ঠোঁটে লোটে ফোট। আপনার হঠাৎ অন্তরার মুখ এক হাত দিয়ে চেপে ধরে। অন্তরা কিছু বুঝে ওঠার আগেই অন্য হাত দিয়ে টেনে পাশের এক ড্রেস চেঞ্জিং রুমে নিয়ে দরজা লাগিয়ে দেয়। দরজা খুব ছোট, অল্প সময়ে এত কিছু হয় অন্তরা কিছুটা স্থির হয়ে গিয়েছে। আপনার ওর সামনে এগোতে থাকে। অন্তরা অপুজের মতো মুখ করে পিছুতে পিছুতে একদম ওয়ালে আয়নায় গিয়ে ঠেকে। আপনার এক হাত ওর পকেটে রেখে অন্য হাত অন্তরার উপরে রাখে। অনেকটা ঝুঁকে পড়ে অন্তরার উপর। ভয়ে চোখ মুখ বন্ধ করে ফেলে অন্তরা। আপনার তো মোটেও এমন ছিল না। ভদ্র দায়িত্ববান একজন পুরুষ কি করতে চলেছে ও? জেনে বুঝে বিষধর সাপ পালতে চাইছো মেয়ে? ছোবল খেয়ে টিকতে পারবে তো? অন্তরা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মানে? আই ক্যান বি দ্য মোস্ট ডেঞ্জারাস হিউম্যান ইউ হ্যাভ এভার সিন। আপনানের কথা শুনে চোখ মেলে তাকায় অন্তরা। কি বোঝাতে চাইছেন উনি? আপনার পকেট থেকে একটা হাত বের করে অন্তরার বাম গালের উপর আলতো করে ছোঁয়ায়। বৃদ্ধ আঙ্গুল ঠোঁটের উপর রেখে কিছুটা নাড়তে থাকে। এই স্পর্শে অন্তরার ঠোঁটগুলো বারবার কেঁপে উঠছে। অন্তরার কি হলো কে জানে, হঠাৎ টুকরে কেঁদে উঠল। আপনার এক ঝটকায় ওর থেকে একদম দূরে সরে যায়। সে চেয়েছিল মেয়েটা ভয় পাক, ওকে খারাপ ভেবে বিয়ে ভেঙে দিক, এতেই ওর মঙ্গল। তবে এতটা ভয় পেয়ে কেঁদে উঠবে তা ভাবিনি। তবে আপনার কিছু বলার আগেই অন্তরা বলে ওঠে, ওয়াও, আই লাভ ডার্ক রোম্যান্স। আপনি চাইলে আমাকে ছুরি দিয়ে কেটেও ফেলতে পারেন, আমি কিচ্ছু মনে করব না। আপনার ওর কথা শুনে বোকা বনে চলে যায়। কি করতে চাইলো আর হলোটা কি? মেয়েটা কি পাগল? পুরো পরিকল্পনা ভেস্তে যেতে দেখে রাগে দরজা খুলে পেরিয়ে যেতে নিলেই দেখে ফুফাতো ভাই সাইম দাঁড়িয়ে। এই ছেলে যে পাজি, না জানি এখন কি বলে। এদিকে সাইম উকি মেরে দেখে ভিতরে অন্তরাও আছে। বড় বড় চোখ করে আপনানের দিকে তাকায়। আপনার বিরক্ত মাখা মুখ নিয়ে বলে, কি? ডিস্টার্ব করলাম মনে হয়। তুই যা ভাবছিস তেমন কিছু না। হায় হায় গো, আমগো এই বড় কুমড়া মুখ ভাইরে আমার করল্লা ভাবছিলাম। এ দেখি মিষ্টি কুমড়া আমগো থেকে 2 ধাপ আগাইয়া আছে। বেশি বকছিস কিন্তু। সাইম কিছু না বলে একটা বোতল লাগায়। আপনারও একবার অন্তরের দিকে তাকিয়ে সাইমের পিছে তাড়াতাড়ি যেতে থাকে। না জানি এই ছেলে সবার সামনে কিছু বলে বসে। অন্তর এসব দেখে মুচকি এসে এক একাই বলে ওঠে, আই ক্যান বি দ্য মোস্ট জামাই পাগল গার্ল ইউ হ্যাভ এভার সিন। সারাদিনে ক্লান্তি শেষে রাতে বাসে ফিরেছে রোদেলা। দেখে ড্রয়িং রুমে বসে সবাই বিয়ের কেনাকাটা দেখছে। রোদেলা পাশ কাটিয়ে চলে যেতে নিলে দিয়ার চোখে পড়ে। রোদেলা মলিন হেসে যেই না কাছে যেতে নিল, তখনই এক মাঝবয়সী মহিলা বসে থাকতে দেখে থমকে দাঁড়ালো। আর কত বছর এই মানুষটা তার সাথে ভালো করে কথা বলে না। সম্পর্কে সে রোদেলা আর আপনানের মা। এখন রোদেলা গেলে সে উঠে যাবে। রোদেলা যেতে নিয়েও যায়নি, চুপ করে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। উপস্থিত সবাই বিষয়টা দেখে মনমরা হয়ে যায়, তবে কারোর কিছু কর নেই। রুমা বেগমের মুখের উপর কথা বলার সাহস এই বাড়ির কারণে। তাকে এত বুঝিয়েও মা মেয়ের সম্পর্ক ঠিক করা যায়নি। এখন একভাবে সবাই সব আশা ছেড়ে দিয়েছে, অথচ এসবে রোদেলার কোনো দোষী ছিল না। তবে আপনানের বিষয়টা চোখে ঠিকই পড়েছে। নিজের মুঠি শক্ত করে সে একাই বলে ওঠে, ডোন্ট ওয়ারি রোদ আপু, তোর সাথে যারা অন্যায় করেছে প্রত্যেককে আমি নিজ হাতে শাস্তি দিব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এমন সময় হঠাৎ আননোন নাম্বার থেকে আপনানের ফোনে একটা কল আসে। আপনার কল ধরতে বাড়ির বাইরে পেরিয়ে হাঁটতে হাঁটতে গ্যারেজের সামনে চলে আসে। কলটা রিসিভ করতেই কেউ বলে ওঠে, কেমন আছেন মেজর আফনান সাদিক? জি, কে বলছেন? ওপাশ থেকে হো হো করে হাসির আওয়াজ শোনা গেল। লোকটা আবার বলে ওঠে, এত তাড়াতাড়ি ভুলে গেলে মাই ডিয়ার জুনিয়র? জুনিয়র শব্দটা শুনে আপনার বুঝে গেল ফোনের অপর প্রান্তে কে। রাগে তার মুখ জল সব শক্ত হয়ে উঠল। ফর্সা ঘাড়ের প্রতিটা রগ যেন
দেখা যাচ্ছে। সে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। কি হলো মিস্টার দেশপ্রেমিক? খুব পুরনো স্মৃতি তাড়া করছে মনে হয়। চুপ, জানোয়ারের বাচ্চা। তোর মতো কুত্তার বাচ্চারা দেশ ও দশের শত্রু। এই দেশের মাটিতে বড় হয়ে তোরা এই দেশেরই ক্ষতি করিস, এদেশের বোনদের ইজ্জত নিস, আর দেশের মাঝে মাদক ছড়াস। আফনান, তোর রাগ জেদ এখনো তোর বাচ্চাকালের মতোই আছে। শুনলাম বিয়ে করতে যাচ্ছিস। একটু সাবধানে রাখিস তোর বউকে বিয়ের পর, না জানি তোর বোনের মতো। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে আমি এক্ষুনি তোর আড্ডাখানায় এসে তোকে জানে মেরে মাটিতে পুঁতে ফেলবো। আমাকে আর কত হাসাবি বলতো? পুরনো সব ভুলে গেলি নাকি? তুই ছোট থেকে একটু বেশি দেশের প্রতি টান দেখাস, যার ফল তো রিদওয়ান, আর একটা কথা বললে তোর জিভ আমি ছিঁড়ে ফেলবো। রিদওয়ান হাসতে হাসতে কলটা কেটে দেয়। আপনার নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে গাড়ির কাছের উপর সজোরে একটা ঘুষি মারে। কাঁচ ভেঙে হাতের নানান জায়গায় ঢুকে যায়। টপটপ করে রক্ত ফোঁটা বেয়ে বেয়ে পড়তে থাকে। কোনোভাবে নিজেকে সামলে সবার চোখ ফাঁকি দিয়ে দোতলায় নিজের রুমে চলে যায়। ফোনের গ্যালারি থেকে একজনের ছবি বের করে বলতে থাকে, বলেছিলাম মেয়ে দূরে থাকলে না তো প্রেমের দহনে নিজেও পড়বে, আমাকেও পুড়িয়ে ছাই করে দিবে। আপনার ভাবতে লাগলো খুব দ্রুত মিশনটার প্রস্তুতি নিয়ে তা সফল করতে হবে। ল্যাপটপটা হাতে নিয়ে দ্রুত হেড অফিসে একটা মেল পাঠালো। সে তার ছুটি আরও 2 দিন কমিয়ে ফেলতে চাচ্ছে। বিয়ের পরের দিন এসে আর্মি ক্যাম্পে ব্যাক করবে, আর যে হাতে উপায় নেই, ওখান থেকে লোক দিয়ে নজর রাখতে হবে বাড়ির সবার উপর। উফ, একসাথে এতজনের জীবন সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে আপনানকে। অজু করে নামাজের পাটি বিছিয়ে বসে পড়ল। রবের কাছে দুর্বলতা প্রকাশ করাই যায়। দুহাত ওই আল্লাহ তাআলার পানে মেলে চাইতে লাগলো সব কিছু, যেন তার মনোবল আরও শক্ত হয়। পাপীদের প্রাপ্য শাস্তিটুকু যেন সে দিতে পারে। আজকে সকাল থেকে রূপচর্চায় ব্যস্ত অন্তরা। তার যেন ঈদ লাগছে। তার খুশিতে কে কী ভাবে তার যায় আসে না। এই 18 বছর বয়সটাই এমন, সব কিছুতেই বেশি আবেগ। অন্তরের মা মেয়ের হঠাৎ রাজি হয়ে যাওয়া দেখে প্রথমে খুশি হলো, এখন বেশ লজ্জা পাচ্ছে। মেয়েটা এমন করে লাফাচ্ছে যেন বিয়ে করে জামাই এসে নিয়ে আসবে। অন্তরা, থামলি তুই? মায়ের কথায় চোখ থেকে শশার স্লাইড দুটো সরাই অন্তরা। অতঃপর মায়ের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলে উঠল, তুমি তো চাইলেই আমি বিয়ে করতে রাজি। এখন আবার কি সমস্যা তোমার? এখন হ্যান্ডসাম ছেলের সাথে বিয়ে দিলে বুঝতা। অর্পিতা বুঝে অন্তরার সাথে কথা বলে লাভ নেই। পরে ভাবতে থাকে, এই বাচ্চা মেয়ে সংসার করতে পারবি তো? তাছাড়া সব কিছু এত তাড়াতাড়ি হচ্ছে যে ও বাড়ির লোক সম্পর্কে তেমন একটা জানাও হয়নি। তবে এতটুকু বিশ্বাস, ছেলেটা খুব ভালো, এজন্যই তো চিন্তাটা বেশি হয়। ভালো মানুষদের শত্রুর অভাব নেই। তাছাড়া যে চাকরি করে তা নিয়ে অনেকেই তো কত কিছু বলে। সেনাবাহিনীর স্ত্রী হতে হলে নাকি মনোবল খুব শক্ত রাখতে হয়। আচ্ছা, মেয়েটা বিয়ের পরও তো স্বামী থেকে দূরেই থাকবে, সব কিছু সামলাতে পারবে তো? অন্তরা বেগম রান্নার জন্য কিচেনে চলে যায়। কি রে, তোর তো দেখি ভাগ্য খুলে গেল। ফারিয়ার কথা শুনে দরজার দিকে তাকাই অন্তরা। এই মেয়েকে দেখলেই কেন জানি ওর মেজাজ বিগড়ে যায়। সব কিছুতেই অন্তরাকে হিংসে। সবার কাজিনদের মাঝে এমন একজন থাকবেই যে একটু হিংসুটে স্বভাবের। কেন? তোরটা তো সব কিছুতেই আমার থেকে বেশি আছে। এই একটা জায়গায় না হয় একটু পেলামই। ফারিয়ার যেন কথাটা ভালো লাগলো না। সে অন্তরের পাশে গিয়ে বসলো। তা সব জেনে বিয়ে করতে যাচ্ছিস তো? কি জানবো, আজব। তার মানে তুই কিছুই বুঝিস না, এখনো বাচ্চা আছিস? অন্তরা ভুরু কুচকে ফারিয়ার দিকে তাকালো। কি বলতে চাইছিস বলতো? তেমন কিছু না, শুধু বললাম দেখিস আবার বিয়ের পর দিনই তোকে ফেলে চলে না যায়। আর্মিরা নাকি একটু আনড্রামেটিক টাইপের হয়, দেশের চিন্তায় পরিবারের খেয়ালই থাকে না। তুই কয়জন আর্মিকে চিনিস যে এত কথা বলছিস? আর তাছাড়া এটা তো গর্বের বিষয়। এই জন্য পুলিশের বড় বড় সাফল্যের পর তাদের স্ত্রীদেরও সম্মানের চোখে দেখা হয়। তুই বুঝবি না। বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিস না তুই? হলাম,
আচ্ছা, তুই কখনো কারো প্রেমে পড়েছিস? না, মানে টাইম পাস তো করেছিস জানি। সত্যিকারের কারো কথা মনে হয়েছে যাকে নিয়ে পুরোটা জীবন থাকা যায়? না, কেন? তুই একদিনই এই ছেলের প্রেমে পড়েছিস বুঝি? একদিনের নয় প্রিয়, আরও কাহিনী আছে। এবার কলেজে পিকনিকে গিয়ে আমি একটা ঝামেলায় পড়েছিলাম, আর তখনই সেই সব পরে বলবো। তবে কি জানিস, তুই যেদিন কারো প্রেমে পড়বি ওই দিন বুঝবি। এসব ফালতু বিষয়ের জন্য আমার কাছে সময় নেই। আমি এখন নিজের ক্যারিয়ার নিয়ে আছি। এতই ক্যারিয়ার নিয়ে থাকলে আফনানকে পটানোর ট্রাই করছিলি কেন তখন শপিং মলে? যাই হোক, অভিশাপ দিলাম, তুই এক বেকার ছন্ন ছাড়া ছেলের প্রেমে পড়বি। বেশি ম্যাচুরিটি দেখালে এমনই হয়। ফারিয়া ওর কথায় একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সে মোটো অমন মেয়ে না, সে কোনো বড়লোক হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করবে। বিকেলে সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। আপনার কিছু কাজে বাইরে গিয়েছিল, ফিরতে দেরি হয়ে যাচ্ছে। গাড়িতে বসে ড্রাইভিং করতে করতে ফিরছে। এক হাতে ড্রাইভিং করছে, অন্য হাতে একটা মজুর বোতল ধরে আছে। একটু পরপর দুই ঠোঁটের মাঝেতেই একটু একটু করে চুমুক দিচ্ছে। কোকোকোলা বয়কটের পর মজুর সবার ভরসা। তার গাড়িটা বেশ দামি, বাটন ক্লিক করতে উপরের ছাদটা সরে গিয়ে ভাঁজ হয়ে যায়। সন্ধ্যার আগ মুহূর্তে আবহাওয়াটা খুব সুন্দর থাকে। একটা মিষ্টি বাতাস বয়ে বেড়াচ্ছে চারিদিকে। আকাশের রংটা এখন একদম লাল, একটু তো উপভোগ করা যায়। শরীরের সাদা শার্টটার সামনে দুটো বোতাম খোলা। একটু পরপর যখন বোতলে চুমুক দিচ্ছে দেখতে বেশ আকর্ষণীয় লাগছে আপনানকে। রাস্তার পাশ দিয়ে অনেকেই বসে এই সময় আড্ডা দেয়, ফাস্টফুডের খাবার খায়। আপনানের গাড়ি আর রূপ দেখে যে কোনো মেয়ে একবার হলো এদিকে তাকাতে বাধ্য। আপনান অবশ্য এসবে কোনো পাত্তা না দিয়ে শান্তিতে ড্রাইভ করতে থাকে আর ভাবে, কয়েকটা দিন একটু সহ্য করে নিও, আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক করে দিব। আমাকে তো ঠিক করতেই হবে। এদিকে আপনানের বাড়িতে ছোট করে গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়েছে। একটু আগে ও বাড়িতে তত্ত্ব পাঠানো হয়েছে। সবাই হলুদের অনুষ্ঠানে খুব ব্যস্ত, তবে একজনের মুখে কোনো হাসি নেই। সে হলো চারু। সম্পর্কে সে সাইমের আপন বোন। তার বিয়ে হয়েছে, একটা ছোট মেয়েও আছে। তার স্বামী প্রবাসী হয়, এ বাড়িতে সে আছে। তবে বাড়ির এত সব অনুষ্ঠান তার একদম ভালো লাগছে না। নিজের কাজিন আপনানের জন্য তার মনে লুকিয়ে থাকা অনুভূতিকে অনেকদিন যাবৎ সে ধামাচাপা দিয়ে রেখেছে। তার স্বামী নির্ঘাত ভালো মানুষ ছিলেন বলেই এতটা ইগনোর করার পরও দিনের পর দিন সংসার করে গিয়েছে। শেষ আর অবহেলা সইতে না পেরে নিজের গর্ভবতী স্ত্রীকে রেখেই বাহিরের দেশে পাড়ি জমান তিনি। তাতে চারুর কিছু আসে যায় না। এই বাচ্চাটাও তার কাছে একটা মিস্টেক। নিজের সন্তানকেও তেমন একটা ভালোবাসে না সে। কখনো কখনো সাহিত্যের কথাও সত্যি হয়, সব মায়েরা মমতাময়ী হয় না। তবে এসব কিছুই এবারে কেউ জানে না। দেয়ার শুধু মাঝে মাঝে একটু সন্দেহ হয়। তবে চারু মনের অনুভূতি কাউকে বুঝতে দেয়নি, শুধু দূর থেকে ভালোবেসে গিয়েছে আপনানকে। সে জানে এটা পাপ, তবে মন কি তা শুনে? এখন আপনানের বিয়েটা তার কাছে কাটাঘাতে লবণের ছিটের মতো লাগছে। সব কাজিনরা মিলে নাচ গান করছে, মাইকে একের পর এক গান বেজে যাচ্ছে। যেভাবে হোক অনুষ্ঠান শেষ হলো। পরের দিন বাড়িতে বিয়ের প্রস্তুতি। ফুলের ঘ্রাণে মোমো করছে পুরো রুমটা। খাটের উপর লাল সাদা ফুলের পাপড়ি দিয়ে খুব সুন্দর করে সাজানো। রুমের লাইটটা অফ, তবে তাতে কি, ছোট ছোট মোমবাতি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তার আলোয় যেন আরও বেশি আবেদনময়ী লাগছে খাটে বসা তরুণী মেয়েটাকে। অন্তরা চুপিসারে উঠে গিয়ে লাগেজ থেকে ফোনটা বের করে। কি সুন্দর করে সাজিয়েছে আপনানের কাজিনটা এই রুমটা। আপনান আসছে না কেন? কত ছবি তোলা বাকি, বিয়েটা চোখের পলকে কত তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? দুপুরে দিন কবুল বলে আজীবনের জন্য এই লোকটার হয়ে গিয়েছে সে। আজ বিকেলে এই বাড়িতে এসেছে অন্তরা। প্রথমে ভেবেছিল সবাই না জানি কেমন হয়, হিন্দি সিরিয়ালের মতো কোনো কুটনির শাশুড়ি না জানি কপালে আসে। তবে সবে এত ভালো হবে সেটা কল্পনার অনেকটা বাহিরে ছিল। সবাই কতটা ভালো, আর সব কাজিনদের মাঝে এত ভালোবাসার সম্পর্ক বলার বাহিরে। তবে সবচেয়ে ভালো হলো শ্বশুর মশাই, তিনি কত বড় একটা সিক্রেট গোপন রেখেছেন। অন্তরা আজ সকালে জানতে পেরেছে সবটা। প্রথমে তার চাচি নিজের মেয়েকে জোর করে নিতে বলেছিল আরিফুল ইসলামকে, তবে তিনি তার কথাই অনড় ছিলেন। টাকা লেনদেনের ব্যাপারও ছিল, বাকি এসব কথা কেউ জানেনি। এমনকি সাথে ও বাড়ি থেকে আরিফাকে আসতে দেখেও
কিছু মনে করেনি। এমন সময় দরজায় আওয়াজ আসে, বাইরে চেঁচামেচি হচ্ছে। সবে আপনানকে আটকে রেখেছে টাকার জন্য। অন্তরে একটু নড়ে বসে। ভাই 20,000 দিবা কিনা কও, নয়তো তোমার বউয়ের সাথে ঘুমানো হইব না আজ। স্যামের কথার সাথে সবাই সহমত। দিয়া তো হাতে পার্টি স্প্রে নিয়ে দাঁড়িয়ে আছে। টাকা দিতে দেরি হলে প্রতি 10 মিনিটে একবার করে মুখে দেওয়া হবে। আপনানের আবার এসব বাড়তি ঝামেলা একদমই ভালো লাগে না। সে সাথে সাথে পকেট থেকে টাকা বের করে পুরোটা দিয়ে দেয়। সবে অবশ্য খুশির বদলে বেশ বিরক্ত। এই ছেলেটা এমন কেন? একটু মজাও করতে দেয় না। রোদেলও বেশ বিরক্ত হয়ে পড়ল। আসলে বউয়ের কাছে যাওয়ার জন্য তর সইছে না, এই জন্যই এমন তাড়াহুড়ো করছে। চলো তো সবাই, ওকে যেতে দে। আপু, তুমিও এদের মতো কী সব বলছো? রোদাফু আর সাইম ভাইয়া ঠিকই বলেছে। আপনার ওদের কারোর কথার পাত্তা না দিয়ে মুখের উপর দরজা লাগিয়ে দিল। অন্তরা চুপচাপ দেখছে সবকিছু। বাইর হতে সাইম চিল্লিয়ে পড়ল, ভাই ঘুম থেকে জায়গা, আমগো আরো কিছু বকশিস দিও, এত খুশি তুমি সেই হিসেবে তো পাই। সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। এদিকে নিচে আপনাদের মা সবাইকে ডাকছে। ছেলে মেয়ে দুটোকে এখন একটু একা ছেড়ে দেওয়া উচিত। রাতের আকাশটা আজ ঝলমল তারার আলোয় এক অনন্য সাজে সজ্জিত হয়েছে, যেন প্রকৃতিও ওদের একাগ্রতার সাক্ষ্য দিচ্ছে। এই মৃদু বাতাসে আর একটু আলোতে আপনাদের বাড়ি ছোট বাগানটাই হেঁটে বেড়াচ্ছে ফারিয়া। এমন একটা সুন্দর পরিবার তারও হতে পারত। আসলে কিছু বিষয় ভাগ্যের উপরেও ছেড়ে দিতে হয়। তবে ফারিয়া প্রতিজ্ঞা করেছে আপনার আর অন্তরের মাঝে সে আর ঢুকবে না। বিয়ে তো হয়ে গিয়েছে, এখন আবার ঝামেলা করেই বা কি লাভ? ফিউ আল্লাহ গো না। এক চিৎকার দিয়ে দূরে সরে যায় ফারিয়া। আর একটু হলেই ভয়ে জ্ঞানটাও হয়তো হারিয়ে ফেলতো। বিরক্ত মাখা মুখ নিয়ে পিছে ফিরে দেখে স্যাম দাঁড়িয়ে। উফ, ছেলেটা শুরু থেকেই পিছু ছাড়ছে না। এমন বেশি কথা বলা ছন্নছাড়া ছেলে ফারিয়ার একদম পছন্দ না। কি হয়েছে প্রিয়, ভয় পেলে? ফারিয়া স্যামের কথায় বেশ বিরক্ত হয়ে বলে, আগো মুরব্বি, ভয় পাইনি। এভাবে না, সুন্দর করে বলবে মুরব্বি মুরব্বি। ভয় পাইনি। জি ভাইয়া, তুমি একদম ঠিক বলেছো, গেলাম। ফারিয়া পাশ দিয়ে চলে আসতে নিল। ছেলেটা সবসময় চিলমুটে থাকে, সবসময় ফালতু কথায় মানুষের হাসি আসে বুঝি। তবে সাইম নাছর বান্দা, এত তাড়াতাড়ি ফারিয়াকে শান্তি দিবে না। সকালে আসার সময় এক গাড়িতে পাশাপাশি বসেছিল দুজন। ফারিয়ার জুলুনি আলা চুড়িতে ফাঁস লেগে বেচারার নতুন পাঞ্জাবি ছিঁড়ে গেছে। দৌড়ে গিয়ে পথ আটকে দাঁড়ায় সে, আবার বলতে থাকে, শেষের কথাটাও ঠিক হয়নি বলবে। টাকা বলেছো ভাইয়া, সেই হয়েছে। টাকা বলছে মানে? স্যাম জিব্বায় কামড় দিয়ে পড়ল, আসলে টাকার জায়গায় যেটা হবে ওইটা মেয়ে মানুষের সামনে বলা যাবে না। ফেসবুকে অ্যাক্টিভ থাকো না নাকি? না, কয়েকদিন যাবত থাকা হয় না, এবার যেতে দাও। আগে টাকা দেও তারপর। টাকা দিব মানে? আমি তোমাকে টাকা দিতে যাব কোন দুঃখে? দুঃখে না প্রিয়, সুখে টাকা দিবা। তোমার চুরির সৌন্দর্যের প্রশংসা করতে গিয়ে যে আমার পাঞ্জাবি ছিঁড়ে গিয়েছে ভুলে গেলে নাকি? জরিপানাটা দিয়ে দাও। আপনি সামান্য পাঞ্জাবির টাকা আমার থেকে নেবেন? এত অবাক হওয়ার কিছু নেই। বেকার ছেলেদের কাছে 5 টাকার মূল্য 10টা গার্লফ্রেন্ডের সমান। আর 456 টাকার পাঞ্জাবি তো। ব্যাস, আর শুনতে চাচ্ছি না। স্যাম জিভায় কামড় দিয়ে বলল। ফারিয়া স্যামের ফালতু কথা থামিয়ে দিয়ে নিজের পার্সটা হাতে নিল। 460 টাকা হাতে ধরিয়ে দিয়ে চলে আসতে নিতে স্যাম পিছন থেকে ওর চুলের খোপা টেনে ধরে। ফলস্বরূপ পুরো খোপা খুলে চুলগুলো ছড়িয়ে যায়। একটা দমকা হওয়ায় সব চুলগুলো উঠতে থাকে। কিছু অবদ্ধ চুল উড়ে এসে স্যামের মুখের উপরও পড়ে। সে অবাক নয়নে তাকিয়ে থাকে ফারিয়ার দিকে। সামান্য খোলা চুল একটা মেয়ের পুরো রূপ সৌন্দর্যই পাল্টে দিতে পারে। ফারিয়া বারবার জিজ্ঞেস করতে থাকে চুল কেন খুলল। তবে স্যাম নিজের ভাবনায় এতটাই ডুবেছিল যেন ওর কাছে সব কিছু থেমে আছে। শেষে ফারিয়ার রাগের সব ধৈর্যের পালা শেষ হয়ে যায়। স্যামের ডান হাত ধরে মুখের সামনে নিয়ে একটা জোরে কামড় দিয়ে দেয়। ব্যথা পেয়ে স্যামের হুঁশ ফিরে। আহ, এখন মুখ খুললুন, এবার বলো চুল কেন খুললে? বাকি টাকা দিতে। নাক মুখ খিচে হাতটাকে একটু ডলে নিল সাইম। পরে ফু দিতে দিতে অন্য হাতে পকেট থেকে 2 টাকার 2টো পয়সা বের করে ফারিয়ার হাতে ধরিয়ে দিল। বেকার হতে পারি, তবে শেষরা নই। ফারিয়াও তাল মিলিয়ে বলে উঠল, জি, আমিও বুঝতে পেরেছি।
আপনি গরিব হতে পারেন, তবে বড়লোক নন। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ফারিয়া চলে আসলো। সাইম এবার আর আটকালো না। এখন তো আর কথা বলার কিছু বাকি নেই। নিজের হাতের দিকে তাকালো। দাঁতের দাগ স্পষ্ট হয়ে আছে। এটাকে বৃথা যেতে দেওয়া যায় না। একটা ছবি তুলে ফ্রেন্ডস গ্রুপে দিয়ে বলল, এই দেখ সবাই, হবু গার্লফ্রেন্ডের কাছ থেকে পাওয়া ফার্স্ট লাভ বাইট। আপনার বাসর ঘরে ঢুকে ডর থেকে একটা গেঞ্জি বের করে শেরওয়ানি খুলতে লাগলো। তা দেখে অন্তর হু হু করে কেঁদে উঠল। বাসর ঘরে বসে চিলিয়ে কেঁদে যাচ্ছে অন্তরা। শেষে আর সহ্য করতে না পেরে আপনার এসে এক হাতে ওর মুখ চেপে ধরে। ফর গড সেক প্লিজ কান্না থামাও, নিচে আওয়াজ পেলে সবাই খারাপ ভাববে। অন্তরা আপনার হাত চিটকে সরিয়ে দিয়ে ফোপাতে ফোপাতে বলল, ভাবলে ভাবুক, আমার মনের আশা পূরণ না করলে আমি এভাবেই চিল্লাবো। আচ্ছা বলো কি সমস্যা, আমি দেখছি। আপনি শেরওয়ানি কেন খুললেন? তো কি তোমার শাড়ি খুলবো? খুলি। নিজের বলা কথায় নিজে লজ্জা পেয়ে যায় আপনার। না জানি মেয়েটা এখন কত জোরে চিৎকার দিবে। তবে অন্তরা হয়তো কান্নার তালে কথাটা ভালো করে শোনেনি। সে নিজের ফোন বের করে আপনার হাতে ধরিয়ে দিল আর মুখ ফুলিয়ে বলতে লাগলো, জানেন, সব মেয়েদের শখ থাকে বাসর ঘরে ফুলের মাঝে বসে সুন্দর সুন্দর ছবি তোলার, জামাইকে নিয়ে কাপল পিক তোলার, কিন্তু আপনি ছবি না তুলেই জামা পাল্টে ফেলছিলেন। তুমি এই জন্য এভাবে মরা কান্না করছিলে? তা নয় তো কি। ধুর, আমি আরো ভাবলাম ভয় পাচ্ছ। ভয় কেন পাবো? অন্তরার বোকা প্রশ্নের কোনো উত্তর নেই আপনার কাছে। মেয়েটা আসলে চিল্লায় বেশি বুঝে কম। যেসব মেয়েরা খুব চঞ্চল ওরা আসলে কিছু বুঝে না। চুপচাপ প্রকৃতির মেয়েরা সেই তুলনায় অনেক চতুর হয়। কথায় আছে না, খালি কলস বাজে বেশি। আপনার অন্তরের হাত থেকে ফোনটা নিয়ে নেয়। শুরু করো। কি শুরু করব? আরে বোকা, পোজ নিতে বলছি, আমি বিভিন্ন অ্যাঙ্গেলে তুলে দিচ্ছি। অন্তরা তাড়াতাড়ি চোখের জল মুছে মাথায় ওড়না আর শাড়িটা ঠিক করে নেয়। এসব ছবি আইডিতে ছাড়তে হবে। সে নানান স্টাইলে খাতের ফুলগুলো নিয়ে ছবি তুলতে লাগলো। কখনো কখনো টেবিলের মোমবাতি হাতে নিয়ে স্টাইল করতে থাকে। আপনারও খুব মনোযোগ দিয়ে ফটোগ্রাফারদের মতো করে ছবি তুলে দিচ্ছে আর মনে মনে ভাবছে, হে মাবুদ, মেজর আশিকের মতো প্রতিটা বিবাহিত পুরুষকে ধৈর্যের জন্য পুরস্কৃত করা উচিত। এই দিন দেখার জন্য আর্মির ট্রেনিং নিয়েছিলাম। পরে ভাবলো এটা হোমওয়ার্ক। দেখি তাড়াতাড়ি দেন তো, ছবি কেমন উঠছে। অন্তরা লাফিয়ে খাট থেকে নেমে আপনার কাছে গেল। ফোনটা চুমিয়ে নিয়ে ছবিগুলো দেখলো। ওয়াও! জানেন, আমার বান্ধবীদের বয়ফ্রেন্ড যখন ওদের ছবি তুলে দিত তখন ভাবতাম কবে আমার পার্সোনাল ফটোগ্রাফার হবে। প্রতিটা মেয়েরই একজন পার্সোনাল ফটোগ্রাফার থাকা লাগে। এরপর সে আপনানের শেরওয়ানি ধরে টান মেরে একদম কাছে নিয়ে আসলো। ইচ্ছে মতো সেলফি নিচ্ছে। এতটা কাছে সে আপনার অবাক নয়নে অন্তরের দিকে তাকিয়ে আছে। মেয়েটা আসলেই খুব কিউট। আমাকে দেখা হলে কাঁধে হাত দিয়ে ক্যামেরার দিকে তাকান। এক পজিশন বারবার ভালো লাগে না, চলুন চেঞ্জ করি। অন্তরের কথায় তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয় আপনার। ছবি তোলা শেষ হলে অন্তরা আয়নার সামনে গিয়ে চেয়ার টেনে বসে। একটু হেল্প করুন তো, আমার মাথায় হাজার হাজার ক্লিপ, জুয়েলারি এসব খুলতে পারছি না, পুরো মাথাটা ব্যথা করছে। আপনারও কাছে এসে এক এক করে সব খুলতে থাকে। মেয়েটার মাথাটা আসলেই ব্যথা হয়ে যাওয়ার কথা। চিকন চিকন কত ক্লিপ দিয়ে আটকানো। সব শেষ করে জেনা শাড়ি পিন খুলতে যাবে, অন্তরা হঠাৎ দাঁড়িয়ে যায়। কি হলো? বাকিটা আমি ওয়াশরুমে একাই করতে পারবো। কথাটা বলে ডয়ের থেকে একটা নর্মাল সুতি শাড়ি বের করে অন্তরা বাথরুমে চলে যায়। আপনান হেসে বলে, পাগল মেয়েটা। আপনানের ফোনে একটা নোটিফিকেশন আসে। আওয়াজ পেয়ে চেক করতে তার মুখটা মলিন হয়ে যায়। কাল বিকেলের মধ্যেই ফিরতে হবে। আপনান চুপ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। অন্তরে এসে আপনানকে দেখে ভাবে ঘুমোচ্ছে হয়তো, আর বিরক্ত না করে সেও পাশে চুপটি করে শুয়ে পড়ে। একটু পর ঘুমিয়ে যায়। আপনান পাশ ফিরে ওর ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থাকে। না জানি কতদিন এই চেহারা দেখার তৃষ্ণা নিয়ে থাকতে হবে। এদিকে ফারিয়া চারু আর দিয়ার সাথে এক রুমে শুয়েছে। স্যাম নিজের রুমে একা। স্যাম বারবার ফারিয়ার কথা ভাবছে। মেয়েটা মুখে রাগি লুক নিয়ে যতটা খারাপ সেজে থাকে ততটা খারাপ না। কিছু কিছু মেয়েরা থাকে মুখে মধু অন্তরে বিষ। ফারিয়া তার উল্টোটা। স্যামে কি হলো কে জানে, পুরোটা
পুনঃ গিটারটা অনেকদিন পর হাতে নিল। আজ কেন জানি গাইতে ইচ্ছে করছে। রাত 2টো। সে কারোর সাথে ঘুমায় নাই। রাতে প্রায় প্যানিক অ্যাটাক আসে তার। ঘুমের ঘরে পুরনো স্মৃতিগুলো বারবার ভেসে উঠছে। একটা বদ্ধ লাইব্রেরি, 3-4টা ছেলে, দুজন হাত পা বেঁধে ফেলেছে আর একজন নোংরা ভাষায় গালিগালাজ করছে। আরে ছেলেটাকে মেরে ফেলবে তো। এই থামো তোমরা প্লিজ। না। জোরে চিলিয়ে ঘুম থেকে ওঠে রোদেলা। বারবার হাঁপাতে থাকে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। হঠাৎ নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। পাশে টি টেবিলের উপর জগ রাখা, এক গ্লাস পানি ঢেলে ঢকঢক করে পান করে। কেঁদে কেঁদে উপরে তাকিয়ে বলে, আল্লাহ, এই যন্ত্রণা থেকে কি আমার মুক্তি নেই? আজ প্রায় 12টা বছর পরও রোদেলা সুস্থ হয়নি। প্রতিদিন রাতেই একবার তার ঘুম ভাঙে। কি ভয়ানক স্মৃতি তাড়া করে বেড়ায়। অথচ মেয়েটার কোনো দোষই নেই। হ্যাঁ, একটা দোষ আছে, ভালোবেসেছিল, সেটাই তার দোষ। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয় অন্তরা। ঘড়ির কাঁটা 7টা ছুঁই ছুঁই। তাকিয়ে দেখে আপনান ঘুমাচ্ছে। একটা কিউট বাচ্চার মতো লাগছে। অন্তরা নিজের ফোন হাতে নিয়ে ঘুমন্ত আপনানের ছবি তুলে নেয় অন্তরা। তারপর সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। রান্নাঘরের সামনে আসতেই দেখে শাশুড়ি মা আর চারু সব কিছু গুছাচ্ছে। অন্তরাকে দেখে আপনানের মা একটু হাসি বিনিময় করলো। অন্তরা কাছে এসে সালাম দিল। দিন মা, আমি করে দিচ্ছি। থাক থাক, লাগবে না, তোমারই তো সংসার, ধীরে ধীরে সব করো। এত তাড়াতাড়ি উঠতে গেলে যে? ভাবলাম একটু কাজে হেল্প করি। পাশ থেকে টিটকারি সুরে চারু বলে উঠল, ভালো তো মাথা চালাতে পারো, আস্তে নাস্তে সব কিছু যে তোমার তা বুঝিয়ে দিচ্ছ। আপনাদের মা কিছু বলল না। ভাবলো মেয়েটা হয়তো বড় ভাবির সাথে মজা করছে। তবে অন্তরের একটু কেমন যেন লাগলো। ইনি আসার পর থেকে অন্তরের সাথে একটু কেমন যেন করছে। এমন সময় রান্নাঘরে রোদেলা আসলো। রোদেলাকে দেখে আপনাদের মা সেখান থেকে চলে যায়। রোদেলার মুখটা আবার মলিন হয়ে ওঠে। বিষয়টা অন্তরার নজরে এলো। রোদেলাকে নিয়ে তার মনে অনেক প্রশ্ন। এত বয়স হয়ে যাচ্ছে অথচ বিয়ে করছে না। আবার তার মায়ের সাথে কোনো কথাও বলে না। দিয়ে অন্তরাকে কিছু একটা বলতে নিয়েও কাল রাতে সাজানোর সময় বলেনি। হয়তো নতুন বউ সেজন্য। হঠাৎ রোদেলার ফোনে একটা ফোন আসে। সে চেঁচিয়ে বলে, কি? তবে আমি তো ছুটি নিয়েছিলাম। আচ্ছা, তবে আর কি করার, আসছি একটু পর। অন্তরা রোদেলাকে চিন্তিত দেখে বলে, কি হয়েছে আপু? আর বলো না, অফিসে নতুন সিইও এসেছে। সে নাকি আজই সবাইকে যেতে বলেছে। নতুন প্রজেক্ট নিয়ে কথা বলবে। আপনি ছুটি নেননি আপু? নিয়েছি তো, আর বলো না, ইনি নাকি কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করেন না। বলেছে যেতে মানে যেতেই হবে। এক্ষুনি বের হবেন? খেয়ে বের হব আর কি। এদিকে রান্না শেষে সবাই টেবিলে খাবার বেড়ে দিচ্ছে। স্যাম, দিয়া, ফারিয়া, আরিফুল ইসলাম সবাই এক এক করে বসে পড়েছে। উপর থেকে পাঞ্জাবি পরে হাতা ঠিক করতে করতে নামছে আপনান। অন্তর একবার তাকে মুখ সরিয়ে নেয়। এবারই নিয়ম অনুযায়ী পায়েস রান্না করেছে সে। আপনানেরও নাকি খুব পছন্দ, ভালো লাগবে তো। টেবিলে এসে আপনার বাবাকে সালাম দিয়ে বসে। অন্তরা তার শ্বশুর শাশুড়ি সবাইকে খাবার বেড়ে দিতে থাকে। চারু ভেবেছিল আপনানের পাশে গিয়ে বসবে, তবে তার ছোট্ট মেয়েটা সেখানে গিয়ে বসেছে। আপনানের মুখটা হঠাৎ গম্ভীর হয়ে যায়। যেটা বলবে সেটা শুনে হয়তো এখানে কারোরই ভালো লাগবে না, তবুও বলে দেয় কথাটা। তা কতদিন পর আসছো? অন্তত পক্ষে 2 মাস, এর কমে সম্ভব না। আরিফুল নিজের ছেলেকে কিছু বলে না, দীর্ঘশ্বাস ফেলে খাবার খেতে থাকে। সে নিজেও রিটায়ার্ড অফিসার, তাই সে জানে ছেলেকে দোষ দিয়ে লাভ নেই। এ লাইনে কাজ করতে গেলে পরিবার, ভালোবাসা, অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়। এদিকে নতুন বউ হয় সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল অন্তরা। রোদেলার প্লেটে খাবার দিতে গিয়ে আপনানের কথা শুনে হাতটা থেমে যায়। বুকে চাপা ব্যথা অনুভব করে। সে কি এত খারাপ? আর 2টো দিন তার সাথে থাকা যেত না? অবুঝ মন বুঝতে পারে না আপনার কেন চলে যাচ্ছে। সে কোনোভাবে নিজেকে সামলে সবাইকে খাবার বেড়ে দেয়। বিষয়টা অবশ্য রোদেলার চোখ এড়াতে পারেনি, তবে তার কিছু করার ছিল না। এদিকে অফিসে যাওয়ার জন্য সে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। অন্তর সবাইকে খাবার দিয়ে উপরে চলে যায়। বারবার কানে আপনানের বলা একটা কথাই পাচ্ছে, একটু পরই ক্যান্টনমেন্টে ব্যাক করব, খুব জরুরি, যেতেই হবে। সেনা অফিসারের বউ হতে গেলে এত উইক মনোভাব হলে চলে না, একটু তো শক্ত হতেই হয়।
রুমে ঢুকতে ঢুকতে কথাটা বলল আপনার। ড্রেসিং টেবিল থেকে ঘড়িটা নিয়ে হাতে পড়তে পড়তে দেখে অন্তরা খাটে বসে চুপ করে মাথা দিয়ে আছে। শুধু একটু পরপর কান্নার রেশ উঠছে। মেয়েটা কি কাঁদছে? কেন জানি আপনার বুকে ব্যথা অনুভব হলো। নিজেকে আর কতটা আটকে রাখবে সে? অন্তরার পাশে গিয়ে বসলো। তার ছোট্ট নরম হাতটার উপর হাত রাখতে গিয়েও রাখতে পারল না। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, এত কান্নারও তো কিছু নেই, 2 মাসই তো। অন্তরার হঠাৎ কি হলো কে জানে, আপনানের দিকে ঘুরে দুহাত দিয়ে কলার টেনে রাগি চোখে ওর দিকে তাকালো। আপনান ভাবছে এই মেয়েটা এত সাহস দেখাচ্ছে কিভাবে। মেজর আপনানের কলার ধরে শাসাচ্ছে। পরক্ষণে খেয়াল হলো এই অধিকারটা অবশ্য তার আছে। মেয়েটার চোখেই অল্প সময়ে কেঁদে একদম লাল হয়ে গেছে। নাকের ডগাটাই যেন কেউ লাল রং করে দিয়েছে। মেয়ে মানুষ কাঁদলে এত সুন্দর লাগে, তবে নিজের অনুভূতিকে কি করে নিয়ন্ত্রণ করতে হয় তা আপনার জানে। হুঁশ ফিরে অন্তরার কাঁদো কাঁদো কথায়, আচ্ছা আমি কি খুব খারাপ? এর উত্তর কি দেওয়া উচিত আপনার জানে না। কি হলো বলুন, আমি খুব খারাপ? এতটা খারাপ যে কয়েকটা দিন এক ছাদের নিচে থাকা যায় না? তুমি একটু বেশিই ভাবছো। আমাকে ডিস্টার্ব করো না এখন। ব্যাগ গুছিয়ে বেরিয়ে যেতে হবে। কথাটা বলেই উঠে যায় আপনার। আলমারি থেকে কাপড় বের করে লাগেজ ভরে গুছাতে থাকে। মেয়েটাকে সে কীভাবে বোঝাবে তাকে দূরে রাখার কারণ? এখন তো আপনানকে তো তার পুরো ধ্যান জ্ঞান জুড়ে তার মিশনের চিন্তা রাখতে হবে। অন্তরা এমন এক মেয়ে যার মাঝে একবার ডুবলে আর বেরিয়ে আসা সম্ভব না। এদিকে তার ঘরের শত্রু বিভীষণ। তবে কে সে? আসল শত্রুকে চেনার আগে অন্তরার সাথে তার সম্পর্কটা ভালো হতে দেওয়া যাবে না। সে যে খুব নাজুক, প্রথম আঘাতটা ওর উপরেই করতে চাইবে। একবার নিজের চোখের সামনে হওয়া অন্যের প্রতিবাদে আপনার ব্যর্থ হয়েছে, দ্বিতীয়বার এই ভুল করা যাবে না। এক ভুলের মাসুল পুরো পরিবার 12টা বছর যাবৎ দিচ্ছে, আবার সে সহ্য করার ক্ষমতা কারণেই। আপনার দ্রুত ব্যাগ গুছিয়ে নিচে পেরিয়ে যায়। তাকে নেওয়ার জন্য গাড়িও এসে পড়ছে। সব রেডি। রুম থেকে বের হওয়ার সময় একবারও ফিরে তাকায় না অন্তরের দিকে। নিচে গিয়ে সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। যার সময় হয়ে গিয়েছে। মা একটু আগে বকাবকি করে এখন থেমেছে। বিয়ের পর দিনই কেউ কাজে যায়, তবে আপনাকে বোঝানোর কোনো ওয়ে নেই। গাড়িটা স্টার্ট দেওয়ার আগে একবার নিজের রুমের জানালার দিকে তাকাই। সাথে সাথে কেউ একজন পর্দার আড়ালে নিজেকে আড়াল করে নেয়। এটা যে অন্তরা তা আপনার জানে। অভিমান জমেছে খুব। আপনার একটা দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে, চলুন চাচা, আর সময় নেই, অনেক দেরি হয়ে গিয়েছে। এদিকে রোদেলার অফিসে আকাশটা সকাল থেকেই মেঘলা। বৃষ্টি আসবে আসবে করেও যেন আসছে না। রোদেলা দ্রুত অফিসে পৌঁছে নিজের গাড়িটা পার্কিং এরিয়াতে রাখলো। ভিতরে যেতে না যেতেই দেখে সবার চোখে মুখে ভয়ের ছাপ। নতুন সিইও আসতে না আসতেই সবার অবস্থা বাজে করে ফেলেছে। রোদেলার একজন কলিগ মিস মিফতা রোদেলাকে দেখা মাত্রই দৌড়ে তার কাছে চলে আসে। রোদেলা, এত দেরি করলে কেন? তোমাকে তো বলেছিলাম দি, আমার ভাইয়ের বিয়ে, সেজন্যই। ও হ্যাঁ, ভুলে গেছিলাম। তাড়াতাড়ি স্যারের রুমে যাও, খুব রেগে আছে তোমার ওপর। আপকামিং প্রজেক্টের ফাইলের একটা কপি তার কাছে পাঠানোর কথা ছিল, কিন্তু তো কি হয়েছে? আমি ছুটিতে যাওয়ার আগে তাকে মেল করে সব পাঠিয়ে দিয়েছিলাম তো। তা আমি জানি না, তুমি যাও, খুব রেগে আছে ওই লোক। রোদেলা আর কথা না বাড়িয়ে লিফটে উঠে পড়ল। কিছু সময় পর উপস্থিত হলো স্যারের রুমের সামনে। দরজা নক করে প্রশ্ন করলো, স্যার আসবো? আসুন। রোদেলা ভিতরে আসে। এখন আপাতত রুমে কেউ নেই, সবাই বকা খেয়ে চলে গিয়েছে হয়তো। এবার তার পালা। ইয়াসিন চেয়ারে হেলান দিয়ে ফোনে গেমস খেলতে লাগলো। রোদেলা ওকে দেখে অবাক। এটা তো সেই ছেলে, তবে আজকে অনেক ভিন্ন লাগছে। দামি শার্ট, দামি ব্লেজার, অনেকটা গোছানো। রোদেলা অবাক হয়ে প্রশ্ন করে, আপনি? ইয়াসিন চোখটা বাঁকিয়ে রোদেলার দিকে তাকায়, আবার গেমসে মনোযোগ দেয়। যেন দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বাবল শুটার গেমস খেলা। রোদেলা ভাবে ওই দিনের কথা হয়তো ছেলেটা মনে নেই, তবে সেদিন কি গরিব একটা ভাব নিয়েছিল। মিস রোদেলা। জি স্যার। নতুন ফাইলটার কপি পাঠানোর দায়িত্ব কার ছিল? স্যার আমার। পাঠিয়েছেন? জি স্যার, মেল করে পাঠিয়েছিলাম।
ইয়াসিন চেয়ারে একটু সোজা হয়ে বসে ফোনটা সাইডে রাখে। রোদেলার দিকে তাকিয়ে পা থেকে মাথা অব্দি একবার পরখ করে। বেশ পরিপাটি শালীন মেয়েটা, প্রথম দেখে কেউ ধরতে পারবে না বয়স এত। নিজেকে খুব গুছিয়ে রেখেছে। ইয়াসিন তার সিভি চেক করে জেনেছে কিছুটা, আর বাকি তথ্য পেয়েছে সব অফিসের পুরনো কিছু স্টাফদের কাছ থেকে। সব তথ্য নেওয়ার সময় রোদেলার নাম শুনেই বাসের কথা মনে পড়ে। তখন থেকে মেয়েটাকে দেখার জন্য সে কিউরিয়াস। বড়লোক ফ্যামিলির মেয়ে, চাকরি না করলেও পারে, তবে কেন করে সেটা সেই জানে। হয়তো ইন্ডিপেন্ডেন্ট হওয়ার নেশায়। এই নেশায় আজকাল অনেক মেয়েরাই বিয়ের বয়স পার করে ফেলে, তবে রোদেলাকে তেমন মনে হচ্ছে না। অনেক তথ্যই কম সময়ে তার ব্যাপারে জেনে নিয়েছে, আরও জানতে ইচ্ছে করছে। হঠাৎ এই মেয়েটার প্রতি ইয়াসিনের ইন্টারেস্ট কেন আসলো সে নিজেও জানে না, তবে কিছু তো আছে মেয়েটার মাঝে। হয়তো চোখ দুটো, মেয়েটার চোখগুলো টানা টানা, বেশ মায়াবী। প্রথম দেখে অ্যাটাক করতে পারবে এমন। ইয়াসিনের ধ্যান ভাঙে রোদেলার কথায়। স্যার, আমি কি চলে যাব? তবে যাওয়ার আগে একটা কফি বানিয়ে দিন। জি। কোনো সমস্যা? কফি মেশিন তো পাশেই আসে, গ্লাসে ঢেলে দিতে পারবেন না? না স্যার, পারবো, দিচ্ছি। রোদেলা মনে মনে বেশ বিরক্ত হয়, তবে প্রকাশ করে না। ইয়াসিন ওর অবস্থা দেখে হাসে। মেয়েটা একটু বেশি শান্ত, তবে ভিতর ভিতর এখনও যেন বাচ্চা একটা ভাব আছে। কোনো কারণবশত সেটাকে বের হতে দেয় না। মুখে কেমন মলিন একটা হাসি থাকে। রোদেলা কফি রেডি করে বের হয়ে যায়। ইয়াসিন কাউকে কল দিয়ে বলে, একটা মেয়ের ছবি দিচ্ছি, কালকের মধ্যে সব তথ্য বের করে রেডি করবে, কুইক। রাত প্রায় রাত হয়ে এসেছে। নিজের রুমের জানালা খুলে বাইরে তাকিয়ে আছে অন্তরা। মা কয়েকবার খাবার খেতে ডেকে আর আসেনি। বিয়ের পর প্রথম নিজ বাড়িতে মেয়েরা স্বামী নিয়ে আসে, তবে অন্তরা ফারিয়ার সাথে একাই এসে পড়েছে। সবে অবশ্য পরিস্থিতি মেনে নিতে বাধ্য। আলমিরা বেশি একটা ছুটি এমনিতেই পায় না, তবে তাই বলে বিয়ের পর দিনই চলে যাবে সেটা অবশ্য কেউ ভাবেনি। কি রে, কি ভাবছিস? একটি প্লেট হাতে নিয়ে রুমে ঢুকতে ঢুকতে বলে ফারিয়া। প্লেটে ডিমের ডোজা বানিয়ে দিয়েছে অন্তরের মা, সাথে সস। বিছানায় উঠে একটা ডোজা নিয়ে সস লাগিয়ে খেতে লাগলো ফারিয়া। অন্তরা এখনো বাইরে তাকিয়ে আছে। কিরে নে, আমি খেতে খেতে সব সাফার করে ফেললে আবার কিছু বলিস না কিন্তু। খা তুই, খাবো না আমি। মহিলা দেবদাস হয়ে গেলি মনে হয়। শরৎচন্দ্র বেঁচে নেই, থাকলে তোর মতো সেনাবাহিনীর বউদের নিয়ে একটা উপন্যাস লিখতো, নাম দিত দি মহিলা দেবদাস। অন্তরা বিরক্তি নিয়ে ফারিয়ার দিকে তাকায়। হাতে থাকা প্লেটের ডোজার দিকে চোখ পড়তে পেটে ইঁদুরগুলো দৌড় শুরু করে। আজকে দুপুর থেকে না খাওয়া, তবে আপনার কি খেয়েছে এই চিন্তায় আর কিছুই মুখে দেওয়া হয় নাই। ফারিয়ার ফোনে হঠাৎ একটা কল আসে। লেখা ওঠে, হালা ফইনি। স্যাম জোর করে নাম্বারটা দিয়ে দিয়েছিল, তাই এটা দিয়ে সেভ করে রাখে ফারিয়া। কলটা রিসিভ করে হাঁটতে হাঁটতে ছাদে চলে যায়। অন্ধকারে হালকা বাতাসে ভালোই লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি দরকার? আজব তো, কল ধরো, মানুষ ভালো আছে নাকি এসব আগে জিজ্ঞেস করে। আপনার সাথে পিরিতির আলাপ করতে আমি বরণ ডালা সাজিয়ে বসে থাকি না? বরণ ডালাতে বিয়েতে লাগে, বিয়ে করতে চান নাকি? ফারিয়া হাসে, ছাদের মাঝে বসে পড়ে। আমার এতটা খারাপ দিন আসেনি বেকার ছেলে বিয়ে করব, তবে এমন চিল মোড়ে থাকা লোক। বেকার ছন্নছড়া ছেলে বিয়ে করে তোমার একটা লাভ হবে কি জানো? সে সারা দিন রাত শুধু তোমাকেই সময় দিবে। অফিস নামক সতীনের জ্বালা সহ্য করতে হবে না। এত সময় লাগবে না আমার। নানান কথাই ফোন আলাপ চলতে থাকে দুজনের মাঝে। প্রথমে যতটা খারাপ মনে হয়েছিল ছেলেটা ততটাও খারাপ না। এদিকে এখনো না খেয়ে বসে আছে অন্তরা। হঠাৎ আননোন নাম্বার থেকে একটা মেসেজ আসে। নোটিফিকেশন দেখে বুঝতে অসুবিধা হয় না কে। মনটা একটু হলেও ভালো হয়। মেসেজটা পড়তে থাকে। দুপুরেও নাকি কিছু খেয়ে বের হওনি ও বাসা থেকে? এখন কিছু খেয়ে নিও, খেয়ে মেসেজ দাও। সমস্যা কি তোমার বলো তো? একে তো কান্না করা মুখ দেখে বের হয়েছি, কোনো কিছুতেই মন বসছে না। 2 মাস এভাবে কিভাবে থাকবো আমি? কষ্ট শুধু তোমার হয়, আমার হয় না? দরকারি কাজ ছিল দেখেই তো এসেছি। কাল বিকেলে কল দিব, যখন সময় পাবো কল দিব। ডেইলি কথা বলবে ফোনে, মনটা একটু হালকা লাগবে। আজ এসে
অনেক কিছু সামলাতে হয়েছে, তাই কল দিতে পারিনি। দিলে তো 1 ঘন্টা চলে যাবে তোমার উহু উহু কান্না শুনতে শুনতে। প্লিজ খেয়ে নিও, রাখছি। ও আর একটা কথা, থাক বলবো না, সামনাসামনি না বললে ফিল আসবে না। খোদা হাফেজ। অন্তরা পরে আর হাসে, কি বলতে চেয়েছিল সেটাও একটু ভাবে, তবে বেশি একটা ভাবার সময় পায় না। খিদেই পেটটা জ্বলছে, পাশে প্লেটটা হাতে নিয়ে খেতে থাকে। চোখের পলকে যেন সময়টা কেটে যাচ্ছে। আপনার গিয়েছে প্রায় 1 মাস। এখন শুধু ফোনে ফোনে কথা হয় অন্তরার সাথে। মাঝে মাঝে একটু খারাপ লাগলেও মানিয়ে নিচ্ছে মেয়েটা। এখন এ বাড়ির বড় বউ সে। রান্না থেকে ঘরের সব কিছুতেই একটু একটু করে আধিপত্য বাড়ছে তার। বাড়ির সবার সাথেই সম্পর্ক অনেকটা ভালো অন্তরার। শুধু দিন শেষে রুমে ফিরে অনেকটা একাকিত্ব গ্রাস করে সারা মনটাকে। সব কিছু থেকেও কি যেন নেই নেই লাগে। ভাবি আসবো? দিয়ার কণ্ঠে দরজায় তাকায় অন্তরা। মেয়েটা খুব ছটফটে আর মিশুক স্বভাবের। আসো, বলার কি আছে? একা একা বোর হচ্ছিলাম, আর তোমাকে একটা জিনিস বলার ছিল। কি? কাল পুরো বাড়ি ফাঁকা হবে। মানে? আরে আমার এক খালার মেয়ের বিয়ে, সবাইকে ইনভাইট করেছে। রোদ আফু বলছে সে যাবে না, অফিসে নাকি কাজের খুব চাপ। তার উপর কয়দিন যাবৎ নাইট শিফটে যেতে হচ্ছে তাকে। ও, সমস্যা কি? আমি আছি তো, রান্না বান্না করে রাখবো। আর বাকি কাজ তো বুয়া করেই দিবে। আমার পড়ার চাপও একটু বেশি এখন আমার। কি, তুমিও যাবে না? বললেই হলো বুঝি? মা খুব বকবে। একটু ম্যানেজ করে নিও বোন আমার, বোঝোই তো এখন এইসবের মাঝে যাওয়ার মন মানসিকতা আমার নেই। দিয়া মন খারাপ করে জবাব দেয়, আচ্ছা কি আর করার, দেখি। দুজনে বসে বসে গল্প করতে থাকে। রোদেলা খুব ক্লান্তি নিয়ে বিকেলবেলা বাসে ফিরেছে। এমন সময় টিপ টিপ বৃষ্টি শুরু হলে দৌড় গিয়ে একটা ছাউনি নিয়েছে তার বৃষ্টিতে ভিজতে একদমই ভালো লাগে না। ওই ঘটনার পর একবার কিছুটা স্বাভাবিক হয়ে রোদেলা বৃষ্টিতে ভিজতে ছাদে উঠেছিল। তার মা চিল্লিয়ে বলে ওঠে, আর কত নির্লজ্জের পরিচয় দিবি? এত কিছুর পরও ঢং কমেনি। এখন আশেপাশের বাড়ির ছেলেদের শরীর দেখানোর শখ উঠেছে। তারপর আজ এত বছর রোদেলা বৃষ্টিতে ভিজে না। কোনো মাই হয়তো দুনিয়াতে নিজের সন্তানকে এতটা ঘৃণা করে না যতটা রোদেলার মা তাকে করে। অথচ একটা সময় তার মা দুনিয়ার সবচাইতে বেশি তাকে ভালোবাসতো। পাড়া প্রতিবেশীদের গর্ব করে বলতো, ভাবি, আমার মেয়ে কোনো ভুল করতেই পারে না। ও কোনো দিন এমন কিছু করবে না যাতে আমাদের মান সম্মান যায়, দেখে নিয়েন। তবে রোদেলা সেই অহংকার টিকতে দেয়নি। কলেজ জীবনে ছোট্ট একটা ভুল আজ সব শেষ করে দিয়েছে। বৃষ্টির সময় দোয়া করলে নাকি সেটা কবুল হয়। রোদেলা ছাউনির কিছুটা সাইডে এসে আকাশের দিকে তাকায়। আশেপাশে এখন কেউ নেই, সে পুরো একা। কেঁদে কেঁদে বলে ওঠে, আল্লাহ, সবাই তো মুভ অন করে নিয়েছে, আমি কেন পারছি না? একটা পাপের জন্য আর কত শাস্তি দিবে আমায়? আমিও তো তোমার এক সৃষ্টি, একটু কি দয়া হয় না আমার উপর? ওপর থেকে কোনো সাড়া আসে না। রোদেলা চুপ করে চোখ বন্ধ করে পাশের পিলারে হেলান দেয়, কাঁদতে থাকে অনায়াসে। এতে যদি মনটা একটু হালকা হয়। অন্যদিকে আর্মি ক্যাম্পে এখন খুব তাড়া, হাতে বেশি সময় নেই। আর 1 বা 1.5 মাস পর খুব বড় একটা মিশনে যাবে সবাই। এজন্য সব কিছু নিয়েই প্রস্তুতি চলছে। মেজর আফনানের কাছে খবর এসেছে, তার সিনিয়র তাকে ডাকছে। সেখানে উপস্থিত হয় আফনান। মেজর আফসান সাদিক। ইয়েস স্যার। আপনি আপনার টিম নিয়ে রেডি? জি স্যার। শেষবারের মতো আপনার টিমকে আজ কিছু বলার থাকলে বলতে পারেন, তারপর মোটিভেট করার সময়ও নাও পেতে পারেন। মাত্র 1.5 মাস সময় পাবো সর্বোচ্চ। জানি স্যার। এখন টিমের কাছে যেতে পারেন। অফকোর্স স্যার। আফনান তার সিনিয়রকে কুর্নিশ করে পিছু পা হয়ে তার ক্যাম্প থেকে বেরিয়ে গেল। কিছুটা দূরে তার টিমের সব আর্মি অফিসাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। সবাই যতই শক্ত আর স্ট্রেটভাবে চোখে মুখে হালকা ভয়ের ছাপ দেখা যাচ্ছে। আফনান বুঝলো এখন শেষবারের মতো মিশনে যাওয়ার আগে পুরো টিমের মনোবল কিছুটা বাড়তে হবে। আপনারা সবাই প্রস্তুত? ইয়েস স্যার। আমি জানি আপনারা হয়তো কিছুটা ভয় আছেন। প্রথমে পুলিশরাও এতে ইনভলভ ছিল, তবে তারা সফল হয়নি। আজ অবধি প্রায় 3টা আর্মি টিম এই মিশনে আগেও গিয়েছে, তবে দুর্ভাগ্যবশত তারাও ফিরে আসতে পারেনি।
আপনারা ভয় পাবেন না, আমি কথা দিচ্ছি আমার পুরো টিমের একজন অফিসারের গায়েও আমি একটা গুলি লাগতে দিব না। বর্ডার পার হয়ে আসা ওই অপরাধীদের আমরা নিশ্চয়ই নিজেদের আয়ত্তে আনব। আমাদের প্রথম অভিযান হবে প্রায় 1 থেকে 1.5 মাস পর। আমরা সফল হলে প্রায় 6 মাস পর আরেকটা মিশনে যেতে হবে অন্য জায়গায়। দুটো স্থানেরই হেড একজন। এই মিশনটা সফল হলে তাকে আমরা অবশ্যই খুঁজে বের করতে পারবো আর শাস্তি দিব, সে যেই হোক। সবাই একসাথে বলে উঠল, অবশ্যই স্যার। মনে রাখবেন আমরা কারা? দেশের গর্বিত সৈনিক। একদম ঠিক। একটা দেশ টিকেই থাকে সেনাবাহিনীদের ভরসায়। আমরা যে কোনো প্রয়োজনে দেশের খাতিরে সর্বদা প্রস্তুত থাকব। নিজেদের প্রাণের চেয়েও দেশটা আমাদের কাছে অধিক প্রিয়। গট ইট? ইয়েস স্যার। আমার আপনাদের প্রতি বিশ্বাস আছে। আমরা পারবো, আমাদের পারতেই হবে। আপনারা প্রস্তুত তো বীর সৈনিক? জি স্যার। আপনার সেই স্থান ত্যাগ করে বন্ধু মেজর রোহানের কাছে যায়, কিছুটা আড়ালে নিয়ে বলে, রোহান, আমাকে একটা হেল্প করতে পারবি? কাল একটা কাজ করতে হবে। আজ পুরো বাড়ি খালি, সবাই বিয়ের অনুষ্ঠানে গিয়েছে, শুধু রোদেলা আর অন্তরা যায়নি। রাতে খুব আজে বাজে স্বপ্ন দেখছিল অন্তরা। তার মা বলতো অন্তরা নাকি একটা আধ্যাত্মিক ক্ষমতা আছে। আসন্ন বিপদ সম্পর্কে নাকি ও স্বপ্ন একটু হলেও আন্দাজ পেয়ে যায়। অন্তরা অবশ্য নিজেও কিছুটা বিশ্বাস করে। একবার ছোটবেলায় রাতে স্বপ্ন দেখেছিল তার শরীরের উপর কিছু দিয়ে আঘাত করা হচ্ছে। এর পরের দিন তার একটা অ্যাক্সিডেন্ট হয়। আবার একবার স্বপ্ন দেখে সে ডিম ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলেছে। পরের দিন দেখা গেল হঠাৎ তাদের পাশের পাশেই আগুন লেগে যায়। এমন অহরহ ঘটনার সাক্ষী সে আছে। সন্ধ্যা গড়িয়ে এখন প্রায় রাত। পুরো বাড়িতে অন্তরা একা। সকালে সবাই যাওয়ার সময়ও বারবার করে জোর করেছিল ওকে, তবে ও যায়নি। এদিকে রোদেলাও সন্ধ্যা হতে বেরিয়ে গিয়েছে। আজকে নাকি নাইট শিফট। দারুণ কাকে বলে গিয়েছে অপরিচিত কেউ আসলে যেন গেট না খুলে। রোদেলা যথাসময়ে অফিসে পৌঁছে যায়। সাধারণত রাতের শিফটে পুরো অফিসে তেমন হাতে গোনা কয়েকজন ছাড়া কোনো লোক থাকে না। সব ইম্পর্টেন্ট ফাইল রিচেক দেওয়ার দায়িত্বটা পড়েছে রোদেলার উপর। না চাইতো যখন তখন কাজ করতে হয় তাকে। তবে রাতে একা কাজ করতে ও খুব ভয় পায়। ওর ফোবিয়া আছে, অন্ধকার ভয় পায় খুব। তবে 4th ফ্লোরে নিজের ডেস্কে এসে কিছুটা অবাক হয় সে। একটা ফাইলও নেই। ফাইল কোথায়? এক পিয়ন কাকা নাস্তা নিয়ে স্যার রুমে দিতে যাচ্ছিল। রোদেলাকে দেখে বলে, ম্যাডাম, স্যার কইছিল আপনারা দেখলে হেড রুমে যাইতে কইতে। ওইখানেই নাকি বসে কাজ করবেন। কিছুটা বিরক্ত হয় রোদেলা, তবে প্রকাশ করে না। এই লোকটা গত 1 মাস জ্বালাতন করছে অনেক। প্রায় কারণে অকারণে রুমে ডাকবে। টুকিটাকি কাজ যা তার বিয়ের করা কথা সেসবের জন্য ডাকবে রোদেলাকে। অফিসে ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে কিছুটা। অনেকে বলছে এদের দুজনের মাঝে কিছু একটা চলছে। কথাটা অবশ্য ইয়াসিনের বিয়ে ছড়িয়েছে। হট টাইট ফিট ওয়েস্টার্ন ড্রেস পরেও সুদর্শন বড়লোক ছেলেকে পটাতে না পারে ব্যর্থতার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য হয়তো। রোদেলা ইয়াসিনের রুমে যায়। এই রুমে যেতে তার অনুমতি লাগে না। ইয়াসিনই বলেছে তার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। ইয়াসিন রোদেলাকে দেখে একটা মিষ্টি হাসি দিয়ে তাকায়। যেদিন থেকে রোদেলার অতীতের অভিশপ্ত ঘটনা ও জেনেছে সেদিন থেকে 8-10টা সাধারণ ছেলের মতো ঘৃণা আসা জেগে যেন সহানুভূতি আর কিছুটা প্রেম জেগেছে মনে। কত ক্ষত মেয়েটার ভিতরে। এজন্যই ও খুব কম হাসে। হাসলো মলিন, যেন চাপা আর্তনাদ ভিতরে রয়ে যায়। ইয়াসিন ভাবে শুধু সত্যিকারের ভালোবাসাই পারবে মেয়েটাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে। স্যার, আমাকে ডেকেছেন? ও ম্যাম, কাজের কথাই বলা হলো না। আপনি ওখানে বসে কাজ করুন আজকে। কেন? এটা তো আমার ডেস্ক না। জানি আমি। আপনার পুরো ফ্লোরে আপনি একা, ইভেন এই ফ্লোরে আমি একা। ভাবলাম কিছুটা সঙ্গ পাওয়া যাবে। তাছাড়া আপনি নাকি অন্ধকারে ভয় পান, তাই এখানে বসেই কাজটা করুন। রোদেলার তর্ক করে না। এই 1 মাসে সে বুঝে গিয়েছে খামোখা তর্ক করে লাভও হয় না এর সাথে। রোদেলা সেই ডেস্কে গিয়ে বসে, সাইড ব্যাগটা রেখে পাশে তাকায়। ইয়াসিনের চেয়ারে বসে এখানটা খুব ভালো করে দেখা যায়। মাঝখানে শুধু একটা কাজ,
তবে এ পাশ থেকে ও পাশ না দেখা গেলেও ও পাশ থেকে সব পরিষ্কার দেখা যায়। রোদেলা নিজের কাজ করতে থাকে, ইয়াসিনও ল্যাপটপে কাজ শুরু করে দেয়। শুধু একটু পরপর রোদেলার দিকে তাকিয়ে দেখে। শি ইজ বিউটিফুল। নিজের ফোনে একটা গান ছেড়ে তালে তালে কাজ করতে থাকে ইয়াসিন। তোমার জন্য নীলচে তারের একটুখানি আলো, তোমার রং রাতের মিশকালো, কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি আবছা নীল তোমার ভালো লাগে। অন্তরা একা একা খুব বোর হচ্ছে, কেন জানি আজ পড়তে বসতেও ইচ্ছে করছে না। আজ সারাদিনে একবারও আপনাফের সাথে কথা হয়নি, ব্যস্ত হয়তো খুব। অন্তরা টিভি অন করে, কাভি হাম কাভি তুম পাকিস্তানি নাটকটা দেখতে থাকে। কত কিউট কাপলটা, হানিয়া আমির ওর ওয়ান অফ দ্য ফেভারিট অ্যাক্ট্রেস। হঠাৎ মনে হলো দরজায় কিছুর আওয়াজ। প্রথমে মনের ভুল ভেবে ফিরে তাকায় না, তবে একটু পর আবার একটা আওয়াজ আসে। অন্তর পিছনে শান্তভাবে তাকিয়ে এক ঝটকায় লাফিয়ে উঠে যায়। কি আপনারা বাসায় ঢুকলেন কিভাবে? 3-4 জন ছেলে মুখোশ পরে দাঁড়িয়ে আছে, দেখে মোটেও সুবিধার মনে হচ্ছে না। অন্তরা ভয় পেলেও সেটা প্রকাশ না করে চিল্লিয়ে বলে ওঠে, বললাম না কারা আপনারা? অনুমতি ছাড়া কারো বাড়িতে ঢোকা একটা ক্রাইম। অন্তরের কথা তোয়াক্কা না করে একজন খুবই দ্রুত অন্তরের কাছে এসে পড়ে, একটা হাত ধরে খুব জোরে টানতে থাকে। অন্তরা বারবার ছাড়ানোর চেষ্টা করে, তবে পুরুষ মানুষের গায়ের জোরের সামনে সে ব্যর্থ। সে অজ্ঞাত ব্যক্তি রাগান্বিত হয়ে, চল নাটক না করে পা চালা, রেদওয়ান স্যার তোরে নীতি কইছে। রেদওয়ান? কে রেদওয়ান? আমি কাউকে চিনি না, যাব না আমি, প্লিজ ছাড়েন। সে অজ্ঞাত ব্যক্তি রাগান্বিত হয়ে অন্তরাকে খুব জোর করতে থাকে লোকটা, তবে সে কিছুতেই যাবে না। এক পর্যায়ে রাগের বশে লোকটা অন্তরাকে একটা থাপ্পড় মেরে বসে। ছিটকে গিয়ে নিচে পড়ে সোফায় একটা বাড়ি খায় মেয়েটা। ডান চোখের ভুরু ফেটে রক্ত বেরোতে থাকে, মাথা নিচু করে আল্লাহকে স্মরণ করতে থাকে। এমন সময় বিদ্যুৎ চলে যায়, পুরো বাড়ি অন্ধকার। হঠাৎ কিছু ভাঙার আওয়াজ আসে, আর একসাথে কয়েকজনের আর্তনাদ। অন্তরা ভয়ে উপরে তাকায় না। ওরা সবাই কাউকে বারবার অনুরোধ করছে ছেড়ে দিতে। স্যার প্লিজ ছেড়ে দিন, আর কোনোদিন এমন করব না, আমাদের রেদওয়ান পাঠিয়েছে। জানোয়ারে, তোদের সাহস কি করে হয় আমার বউয়ের গায়ে হাত দেয়ার? এই মেজর আফনানের স্ত্রীর হাত ধরছিস তুই? তোর এই হাত আমি শরীর থেকে আলাদা করে ফেলবো, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আফনান একটু থামলো, কাউকে কল করে বলল, বাসায় এসে এক্ষুনি সব কটাকে ধরে নিয়ে যা, হাত কেটে দিবি একদম। সবাই ভয়ে বারবার মাপ চাইছে, তবে আপনার তোয়াক্কা না করে অন্তরের কাছে আসে। মেয়েটা এখনো মাথা নিচু করে সজোরে কেঁদে যাচ্ছে। ভয় নেই, আমি আছি না, আমি থাকতে কিচ্ছু হবে না তোমার, তাকাও এদিকে। অন্তরা কাঁপা কাঁপা চোখে উপরে তাকায়। আপনাপ সত্যি এসেছি ও। অন্তরকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। আপনাপ ওকে কিছুটা শান্ত করে কোলে তুলে নেয়। এদিকে আপনাপের লোকেরাও বাড়িতে এসে পড়েছে, রেদওয়ানের দলের লোকেদের টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। আপনাপ অন্তরাকে নিয়ে সিঁড়ি পেয়ে উপরে চলে যায়, বিছানায় শুয়ে পাশে হেলান দেয়। অন্তরা কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করে, আপনি চলে যাবেন? আপনাপ কোনো উত্তর দেয় না। অন্তরকে শুয়ে উঠে যেতে নিলে অন্তরা ওকে জড়িয়ে ধরে, কাঁদতে কাঁদতে বলে, না যাবেন না আপনি। আগে ছাড়ো তুমি। না ছাড়বো না, আমি জানি ছাড়লেই চলে যাবেন। আজকে এক রাত আমার সাথে থাকা যায় না। অন্তরা প্লিজ বাচ্চামো করো না, বিপদ এসেছিল, তাই আমিও এসেছিলাম তোমায় প্রোটেক্ট করতে। এখন বিপদ আর আসবে না, আমি এরপর থেকে সুরক্ষা আরও বাড়িয়ে দিব। এখন যেতে দাও প্লিজ। না দিব না। বারবার বাচ্চামো করে। শেষে বিরক্ত হয়ে আপনাপ একটা ধমক দিয়ে বসে। সাথে সাথে অন্তরা ওকে ছেড়ে দিয়ে একদম চুপ হয়ে বসে। আপনাপ উঠে দরজার কাছে গিয়ে একবার পিছু ফিরে তাকায়। আর 1.5 মাস ওয়েট করো, মিশনটা কমপ্লিট হলে লম্বা একটা ছুটি পাবো আমি। পুরোটা সময় তোমাকে দিব, প্রমিস। কিন্তু এখন অন্তত আমার কাজটা করতে দাও। অন্তরা চুপ করে বসে থাকে। আপনাপে কি হলো কে জানে। যেদিনই আবার অন্তরের কাছে ফিরে এসে 2 হাত দিয়ে মুখটা ওর দিকে ঘোরায়। ঠিক 2 ভুরুর মাঝ থেকে 1 আঙ্গুল উপরে কপালে একটু ভালোবাসার পরশ এঁকে দেয়, সাথে সাথে দ্রুত স্থান ত্যাগ করে। অন্তর শুধু এক দৃষ্টিতে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। অন্তরের ঘুমটা আজ ফজরের আগে ভেঙে গিয়েছে।
কেন জানি এখন আর বাড়িতে একা থাকতে ভয় করছে না। মনে হয় আপনার সবসময় ওর আশেপাশে আছে। আচ্ছা, কাল যদিও ঠিক টাইমে না আসতো তাহলে কি হতো? ভাবতে শরীরে কাঁটা দিয়ে ওঠে। আপনার সবসময় ওর প্রয়োজনে হাজির হয়। এর আগে একবার কলেজ থেকে একটা ট্রিপে গিয়ে জঙ্গলে হারিয়ে গিয়েছিল অন্তরা। পাশে ছিল সেনা ক্যাম্প। কোনো এক কাজে আপনার সেখান দিয়ে যাচ্ছিল। কলেজ ড্রেস পরা এক পিচ্চিকে দেখে বলে, এই মেয়ে এখানে কি করছো? প্রথমে কিছুটা ভয় পেয়ে যায় অন্তরা, পরে শরীরে সেনাদের ওই ব্যাজ দেখে কিছুটা আশ্বস্ত হয়। কি হলো বলো? এটা তো ডেঞ্জারাস এরিয়া, বাহিরে কারো প্রবেশ নিষেধ। না মানে আমি পথ হারিয়ে ফেলেছি, কিভাবে ফেরত যাব বুঝতে পারছি না। বলে অন্তরা কান্না করে দেয়। প্রায় সন্ধ্যাও হয়ে এসেছিল। অনেকটা ভয় পেয়েছে বেচারি। আর এই লোক ভালো নাকি খারাপ তাও তো সে জানে না। আচ্ছা চলো, আমি তোমাকে দিয়ে আসি। আপনি আবার আমার রক্ত খাবেন না? কি? না মানে খারাপ ভাববেন না। কোরিয়ার থ্রিলার মুভিতে দেখতাম সিরিয়াল কিলাররা দেখতে খুব হ্যান্ডসাম হয়, পরে এমন জঙ্গলে কাউকে পেলে নিয়ে মেরে খেয়েও ফেলে। আপনার ভেবেচাকে খেয়ে যায়। সুন্দর দেখে সুনাম করলো নাকি বদনাম ঠিক আন্দাজ করতে পারছে না। তবে সে অন্তরাকে ঠিকই তাদের পিকনিক স্পটে পৌঁছে দেয়। ঘরে বসে এসব পূর্ণ কথা ভাবছিল অন্তরা। ওই দিন থেকে আপনাকে বেশ মনে রেখেছে মেয়েটা। ঘরের ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসে। একটু শাস্তি ইচ্ছে করছে। একা একা মেয়ে মানুষের এই একটা অভ্যাস, যখন বাসায় কেউ থাকে না একা একা সাজবে, নিজেকে দেখবে, আবার একা একাই মেকআপ মুছে ফেলবে। অন্তরা সাজতে গিয়ে কিছু একটা পাচ্ছিল না। খুঁজতে খুঁজতে একটা ড্রয়ের টান দেয়। একটা লাল ডায়েরি, উপরে বড় বড় অক্ষরে আপনাদের নাম লেখা, বেশ পুরনো, কয়েক বছর আগের হবে। কিউরিসিটির বসে সেই ডায়েরিটা খুলে বসে। এক এক পেজ উল্টিয়ে পড়তে থাকা। আপনার কলেজ থাকতে এই ডায়েরিটা লিখত, তবে মাঝ অবধি লিখে আর কেন জানি লেখেনি। কোথাও ভালো স্মৃতি, কোথাও খারাপ, এসব কিছু। তবে একটা তারিখ দেখে ওর চোখ আটকে যায়। সেটা প্রায় 12 বছর আগের। অন্তরা পড়তে শুরু করে। তবে এখানে এমন কিছু লেখা ছিল যা পড়ে অন্তরা একদম বাকশূন্য হয়ে পড়ে। হঠাৎ হাত থেকে ডায়েরিটা পড়ে যায়। এসব কি সত্যি এমন হয়েছিল? নিজেকে নিজে প্রশ্ন করে অন্তরা। তার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি বের হতে থাকে, যেন চোখের সামনে ভাসছে সবটা 12 বছর আগে। আজ কলেজে অনেক বড় অনুষ্ঠান। কলেজের একজন ছাত্রকে সেনা ক্যাম্প থেকে পুরস্কৃত করা হবে। ছাত্রটির নাম হলো আপনাপ সাদিক। এই পুচকে ছেলে এমন কিছু করেছে যার জন্য পুরো সেনা ক্যাম্প তার কাছে কৃতজ্ঞ। দেশের একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান মিস্টার ওয়াহিদ খান, যে এত বড় ড্রাগস পাচারকারী ছিলেন, তাও আবার ফাঁসাতে চেয়েছিলেন সেনা অফিসারকে, তা সবার কল্পনার বাইরে ছিল। কিছুদিন আগে কলেজ থেকে বান্দরবন পিকনিক ছিল। খেলার স্থলে ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে থামে আপনাপ ও তার বন্ধুরা। কিছু লোক মুখে কাপড় দিয়ে ঢেকে রেখেছে। একটা গাড়িতে ট্রাক ভর্তি করে কি যেন ভরছে আর নিজেদের মাঝে কথা বলছে। আপনাদের বন্ধু এসব আড়াল থেকে দেখে ফিসফিসিয়ে বলে, আরে থাম তো সিরাত, কিছু একটা তো এখানে হচ্ছে। সুবিধের বলে মনে হচ্ছে না। ওয়েট, সব ভিডিও করব আমি। সিরাত ভয়ে চলে আসে ঠিকই, তবে আপনাপ আসে না। এক এক করে সব ভিডিও করে, সাথে ওদের মধ্যে যা কথা হয় তাও উঠে যায়। কে এসবের পিছনে, সে কাকে ফাঁসাতে চাই সব। অতঃপর লুকিয়ে ফেরত এসে সব প্রমাণ নিজের বাবা আরিফুল ইসলামকে দেয়। সেনাবাহিনীর সব অফিসাররা দেশ গর্বিত হয় ওর উপর। তবে এর ফল যে কত ভয়ানক হতে পারে তা ওদের পুরো পরিবার বুঝতে পারেনি। সারা রাত কাজ করে রোদেলা বেশ ক্লান্ত। পুরো রাত কম্পিউটারের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ ব্যথা করছে। ইয়াসিনও ইচ্ছে করে রাতে বাড়ি ফিরিনি। মেয়েটিকে একা রেখে যাবে না ও। চলুন মিস রোদেলা। রোদেলা পাশে তাকায়। হাতে ভিলেজারটা নিয়ে দাঁড়িয়ে আছে ইয়াসিন। রোদেলা জিজ্ঞাসার সুযোগ দৃষ্টিতে তাকালে ইয়াসিন ইশারা দিয়ে বোঝায় আজ এ অবধি। রোদেলা উঠে ক্লান্ত শরীরে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। ইয়াসিনও পাশে পাশে হাঁটছে। আজ খুব টায়ার্ড মনে হয়। জি। আমি পৌঁছে দিই। নো থ্যাঙ্কস, আমি যেতে পারবো। ইয়াসিন আর কথা পারে না। লিফটে উঠে পড়ে দুজনে। রোদেলা চুপ করে নিচে তাকিয়ে আছে। মেয়েটা এত লজ্জা পেয়ে কেন? যেন তাকালে কিছু হয়ে যাবে। ইয়াসিন হাসে।
বাকিদের সরাতে পারছে না, আর ও একবার তাকায়ও না, হয়তো পুরনো ট্রমার জন্য। নিচে এসে ইয়াসিন তাড়াতাড়ি রোদেলার আগেই গাড়ি থেকে বের হয়। দৌড়ে গিয়ে বিল্ডিংয়ের পাশের দোকান থেকে দুটো এনার্জি ড্রিঙ্ক নিয়ে আসে। নিন। কি এটা? এনার্জি ড্রিঙ্ক, ভালো লাগবে। নো থ্যাঙ্কস। আপনি কি ওই ওয়ার্ল্ড ছাড়া আর ইংরেজি পারেন না? নিতে বলছি, নিন তো। রোদেলা বারবার মানা করা সত্ত্বেও নিতে বাধ্য হয়, তবে এই সময় এটির খুব দরকার ছিল আসলেই। রোদেলা ঠোঁট ছুঁয়ে ক্যান্টে একটু একটু করে চুমুক দেয়। গ্যারেজে নিজের গাড়িতে গিয়ে বসে। ইয়াসিন অপেক্ষা করছে কখন রোদেলা গাড়ি থেকে নামবে। সে আগেই টায়ার পাঞ্চিয়ে করে রেখেছে, কোথায় যেন শুনেছিল এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। যদিও সে নিজে এটা মানে না, তবুও একটু আকাম তো করাই যায়। রোদেলা গাড়ি থেকে নেমে যায়। ইয়াসিন হেসে বলে, এখন এই সময়ে গাড়িও পাবেন না, যাই একটু হিরো সেজে আসে। তবে ওর পুরো প্ল্যানে জল ঢেলে দিয়ে গাড়ির পিছনে গিয়ে দুটো টায়ার আর হাবিজাবি যন্ত্রপাতি নিয়ে আসে রোদেলা। কোমরে ওনা বেঁধে একাই টায়ার পাল্টিয়ে সব ঠিক করে ফেলে। ইয়াসিন দূর থেকে দাঁড়িয়ে এসব দেখে বলে, দুর্বল কপালটা আমারই খারাপ, ভুলে গিয়েছিলাম মেয়েটা সব কিছুতে ব্রেকআপ রাখে। মনমরা হয়ে ইয়াসিনও নিজের গাড়িতে গিয়ে বসলো। এদিকে গায়ে কাঁথা টেনে গভীর ঘুমে মগ্ন রোদেলা। সারা রাত জেগে থেকে বাসে এসে দুটো ব্রেডে জ্যাম লাগিয়ে খেয়ে নেয় রোদেলা। অন্তরার জুস কিছু সালাদ রেডি করে রেখেছিল, তাড়াতাড়ি খেয়ে রুমে এসে শুয়ে পড়ে। সাথে সাথে তলিয়ে যায় ঘুমের দেশের দুনিয়ায়। অন্তরা নিজেও হালকা পাতলা ব্রেকফাস্ট করে নেয়। নিজের রুমে যাওয়ার সময় কি মনে করে যেন রোদেলার রুমে যায়। মেয়েটা ঘুমোচ্ছে, ঘুমন্ত অবস্থায় ঠিক একটা ছোট বাচ্চার মতো লাগছে। এই মেয়ের বয়স 30+। অসম্ভব মনে হচ্ছে অন্তরের কাছে। আচ্ছা, ওই অমানুষগুলোর কি একটুও মায়া হয়নি মেয়েটার প্রতি? তখন তো সে আরও ছোট ছিল। অন্তরা রুম থেকে বেরিয়ে নিচের রুমে গেল। বারান্দায় বসে ধোয়া ওঠা এক কাপ দুধ চা খেতে খেতে সেই ভয়াবহ রাতের কথা ভাবতে লাগলো। বিকেল থেকে রোদেলাকে পাওয়া যাচ্ছে না। আরিফুল নিজের সেনা ক্যাম্পে ব্যাক করেছে। রোদেলাকে কিভাবে কি করে খুঁজে বের করবে বুঝতে পারছে না আপনাদের মা। চিন্তা করো না মা, আমি ঠিকই রোদ আপুকে খুঁজে নিয়ে আসবো। আপনাদের কথা শুনে আরও জোরে কেঁদে ওঠে তার মা। খুব আদরের মেয়ে তার। দুপুরের দিকে বলো কোনো বান্ধবীর বাসে নাকি যাবে। ওই যে ফোন সুইচ অফ হলো, আর কোনো খোঁজ নেই মেয়ের। আপনার কি করবে বুঝতে পারছে না। এদিক ওদিক সব বন্ধুদের ফোন করে খোঁজ নিতে বলেছে। আর কত এভাবে বসে থাকবে ঘাপটে মেরে? না, আর সম্ভব না। আপনার বাড়ি থেকে বের হয়ে তার এক ফ্রেন্ডের কাছে চলে যায়। হাসিব, কি হয়েছে আপনার? রোদাপুর খোঁজ পেলি? না রে, তবে তুই চাইলে সম্ভব। হাসিব খুব ভালো ফোন এক্সপার্ট। অনেক আগে একবার রোদেলার কথাই আপনাপের সাথে রোদেলার ফোনে কানেক্ট করে দিয়েছিল, যেন আপনার বাসায় দেরি করে ফেলো কোথায় কি করছে তা খোঁজ রাখতে পারে। সেই ওয়েতে হাসিব আপনাপকে রোদেলার বর্তমান অবস্থান সম্পর্কে কিছু তথ্য দিল। আপনাপ আর দেরি না করে দৌড়ে সেখানে পৌঁছে যায়। ঠিকানাটা ওদের কলেজের ঠিক পিছনে, বাগানের খুবই নীরব জায়গা। তবে পৌঁছে যা দেখে আপনাপের শ্বাস বন্ধ হওয়ার উপক্রম। রোদ আপি, কাপা কাপা গলায় বলে ওঠে আপনাপ। রেদন আর ওর সাঙ্গপাঙ্গুরা আপনাপকে দেখে হেসে ওঠে। আপনাপের কারণেই তার বাবা আজ জেলে। প্রতিশোধ নিতে এতদিন যাবৎ মিথ্যা প্রেমের অভিনয় করেছে রোদেলার সাথে, তাই তো এক ডাকাতেই এখানে আসতে রাজি হয়েছে। বেচারি নিজের ইজ্জত তো হারালোই, খামোখা নিজের হিরোগিরি দেখানো ভাইকেও মার খেতে দেখবে। আপনার রোদেলার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলো। এর চাইতে নিজের মৃত্যু যন্ত্রণা ওর কাছে ঢের আরামের হতো। নিজের চোখের সামনে বোনকে ধর্ষণ হতে দেখার অনুভূতি একটা ভাইয়ের কাছে কতটা কষ্টকর তা এখন কাটায় কাটায় অনুভব করছে আপনার। তবে নিজের দিন দুনিয়ার জ্ঞান ফিরে পাবার আগেই হঠাৎ মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করলো আপনার। রেদনের কথাই ওর দলের লোকেরা খুব মারছে আপনাপকে, তবে এসব আঘাত যেন এতটুকুও লাগছে না আপনাপের গায়ে। সে শুধু আত্মরা হয়ে পড়ে থাকা নিজের বোনের দিকে তাকিয়ে আছে। নিজেদের কাজ শেষ করে রেদনরা চলে যায়। আপনাপ অনেক কষ্টে রোদেলার কাছে আসে। পাশে পড়ে থাকা ওড়নাটা দিয়ে শরীরটা পেঁচিয়ে দেয়।
হাতের উপর মাথাটা রেখে ধীরে ধীরে ডাকতে থাকে। রোদাপু, তাকা আমার দিকে। এই যে তোর ভাই এসেছে, সব ঠিক হয়ে যাবে বোন আমার। ওদের সবাইকে আমি শাস্তি দিব, তুই দেখিস, কিচ্ছু হবে না তোর। আর কিছু বলতে পারে না আপনাপ, কেঁদে ওঠে হো হো করে। সেদিন রোদেলার শরীরটা বেঁচে গিয়েছিল, তবে মরার মতোই। তারপর থেকে হাসি খুশি মেয়েটা একদম নিশ্চুপ অনুভূতি শূন্য হয়ে ওঠে। আপনাপের মা এতটা বছর যাবৎ মেয়ের সাথে রাগ করে আছেন, কথা বলে না। এসবের জন্য সে নিজের মেয়েকে দায়ী করে। কেন কয়েকদিনের পরিচয় একটা ছেলেকে ভালোবেসে নিজের পরিবার ছেড়ে যেতে গেল? আজকালকার মেয়েরা এত সহজে ছেলেতে বিশ্বাস করে ফেলে, যার ভুলের মাসুল তাদের পুরো জীবনভর দিতে হয়। তবে কয়েক বছর অবধি সাইকিয়াট্রিস্ট দেখিয়ে চিকিৎসা নিতে হয়েছে মেয়েটার। পড়াশোনাটাও এজন্য ছেড়ে দিতে হয়েছে। পুরো একঘরো হয়ে উঠেছিল মেয়েটা। আর এই জানোয়ারটা তার ঠিকই বিদেশে গিয়ে দিব্যি বিন্দাস লাইফ কাটাচ্ছে। আরিফুল ইসলামের মনে হয়েছিল তার মতো কাপুরুষ বাবা এই দুনিয়ায় আর একজনও নেই। নিজে একজন সেনা অফিসার হয়েও মেয়ের সাথে হওয়া এই অন্যের শাস্তি সে দিতে পারেনি। কম কথা শুনতে হয়নি সবার মেয়েটাকে। ওর তো কোনো দোষই নেই, ও তো শুধু কাউকে ভালোবেসেছিল, বিশ্বাস করেছিল আর কি। যেসব ছেলেরা মেয়েদের বাজে চোখে দেখে, তাদের ইভটিজিং করে কিংবা ধর্ষণের মতো জঘন্য কিছু করে, এরা জানেও না যে এর প্রভাব একটা মেয়ে ও তার পরিবারে কত জঘন্যভাবে পড়তে পারে। ওরা এসবের আগে একবারের জন্য নিজের মা বোন বা সন্তানের কথা ভাবে না। হয়তো নিজেদের পরিবারের সদস্যকেও ওরা এই চোখেই দেখে। সেদিন থেকেই আপনাপ শুধু নিজের ক্যারিয়ারে ফোকাস করেছে। যেভাবে হোক ওই পাপীদের ধরে বোনের সাথে হওয়া অন্যের বদলা নিতে হবে। দুপুরে উঠে ফ্রেশ হয়ে নেয় রোদেলা। একটা নীল রঙের গোল জামা পরে নেয়, একপাশে আয়নায় কাজ করা ওড়না ঝুলানো। আজ দুপুর থেকে সন্ধ্যা অবধি শিফট, ভালোই হলো, রাতে আর বাড়ির বাহিরে যেতে হবে না। এইদিকে ইয়াসিন অধীর আগে অপেক্ষা করছে কখন রোদেলা অফিসে আসবে। কিছুক্ষণ পর রোদেলা আসলো। ইয়াসিন ওর শিফট চেঞ্জ করে গত রাতে যেখানে বসে কাজ করছিল সেটাকেই পার্মানেন্ট করে দিয়েছে। এখন শুধু অপেক্ষার পালা। ইচ্ছে করে এই ডেস্কের কম্পিউটার নষ্ট করে রেখেছে ইয়াসিন কাছের এই পাশ থেকে সবই দেখতে পাচ্ছে। এই তো রোদেলা বসেছে, এখন কম্পিউটার অন করে দেখবে, কাজ করছে না, সবাইকে ডাকবে, কেউ ঠিক করতে পারবে না। এসব ভেবে ইয়াসিন খুব খুশি হয়। আবা এগা মাজা, আমাকে ডাকবে, আমি কম্পিউটার ঠিক করে দিব। রোদেলের চোখে আমি হিরো হব, আমার প্রতি ও কিছুটা থ্যাঙ্কসফুল হবে। আমি ওর নম্বর চাইবো, যেন কোনো সমস্যায় আমাকে ডাকেন। একটু কথা হবে, তারপর ভালো লাগা হবে, ভালো লাগা থেকে ভালোবাসা হবে, পরে প্রেম হবে, কয়দিন পর বিয়ে করব, বিয়ের পর 2টো বাচ্চা হবে, ছেলের নাম দিব। আর কিছু ভাবতে পারে না ইয়াসিন। বেচারা সব পরিকল্পনা ভেস্তে যায় যখন মনে পড়ে আজ বৃহস্পতিবার। আজ রোদেলার ইউনিটের কারো তো কম্পিউটারে কোনো কাজ নেই, শুধু হাতে করে কয়েকটা ডকুমেন্ট গুছিয়ে জমা দিলে শেষ। খুবই হতাশ হয় ইয়াসিন। এমন সময় তার পিএ এসে ইয়াসিনকে চিন্তিত দেখে প্রশ্ন করে, এনি প্রবলেম স্যার? কি আর বলবো, বাচ্চার নামটা আর রাখতে পারলাম না। মানে আপনি তো আনম্যারিড। তুমি বুঝবে না। আচ্ছা একটা কাজ করো, কি? মিস রোদেলাকে গিয়ে বলো আমি ডাকছি। কথাটা শুনে পিয়ের মনটা খারাপ হয়ে যায়। ইদানিং অফিসে খুব কথা হচ্ছে নতুন সিও কারণে অকারণে রোদেলাকে নিজের রুমে ডাকে। মেবি সামথিং ইজ হ্যাপেনিং বিটুইন দেম। আমাকে ডেকেছেন স্যার? রোদেলার কথায় ওর দিকে তাকায় ইয়াসিন। বেচারার মুখটা পুরো রাতের আধার নেমে আছে। কত সুন্দর প্ল্যান করেছিল, সব শেষ। রোদেলা এখন আর বিরক্ত হয় না, এতদিনে অভ্যাস হয়ে গিয়েছে। এই ছেলে প্রথমে ডাকবে, তারপর ভাবনায় ডুবে যাবে। স্যার ভাবা হলে বলবেন। রোদেলার কথাই ইয়াসিন একটু নড়ে বসে। মেয়েটা কি ওকে পাগল ভাবছে? ভাবলে ভাবুক, পৃথিবীর সকল প্রেমিক পুরুষরাই পাগল। সুস্থ হওয়ার মূলত অভিনয় করে। ইয়াসিন কফির দিকে ইশারা করে বলল, 1 কাপ। কফি বানাতে হবে তো, দিচ্ছি। ইয়াসিনের কথার মাঝে কথা থামিয়ে রোদেলা কফি রেডি করতে থাকে। আর ভাবে মাস শেষ স্যালারিটা কাজের জন্য পাই নাকি ডেইলি কফি বানিয়ে দেওয়ার জন্য। দ্রুত কফির কাপটা ইয়াসিনের টেবিলে রেখে পেরিয়ে যায়, একবার পিছনেও ফিরে তাকায় না।
ইয়াসিনের মুডটা অফ হয়ে যায়। সে কি দেখতে এত খারাপ যে তার দিকে একবারও ফিরেও তাকায় না? পকেট থেকে ফোন বের করে সেলফি তুলে কয়েকটা বারবার স্ক্রল করে দেখতে থাকে। না, ছেলেটা তো দেখতে খারাপ না। কফির কাপে এক চুমুক দেয়, সেও অফিসের কাজে লেগে যায়। দুপুরে খাবার শেষে অন্তরা বাগানের একটা গাছের নিচে বসে। বৃষ্টির মাস চলছে বিধায় আকাশে সূর্য দেখা মিলে না দুপুরেও। অন্তরা এক কাপ গরম গরম দুধ চা বানিয়ে এনেছে। চায়ের কাপে একটু চুমুক দিচ্ছে আর ফেসবুক থেকে নীল ডাকঘর গল্পটা পড়ছে। শেষ পর্বটা পড়ে মনটা খারাপ হয়ে গেল। আসলে সময় থাকলে ভালোবাসার কথা বলে দিতে হয়, নয়তো নিয়তি মানুষকে কখন কোথায় নিয়ে যায় ওই খোদা ছাড়া কেউ জানে না। আপনাপের কথা খুব মনে পড়ছে। নামাজে দাঁড়ালেই ওর জন্য চিন্তা আরও বেশি হয়। আপনাপের কথা ভাবতে ভাবতেই ফোনে তার কল। অন্তরা ওর নাম্বারটা দেখে খুব খুশি হয়। রিসিভ করে কানের পাশে নিয়ে পড়ে, আসসালামু আলাইকুম জামাই। ওয়ালাইকুম আসসালাম বউ। তারপর কি করছো? আপনার কথাই ভাবছিলাম। আপনার তো আর আমার কথা ভাবার সময় নেই, ব্যস্ত মানুষ। আপনাপ হাসে। ইস, কতদিন পর এই হাসিটা শুনছে অন্তরা। ছেলেটা জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারবে একদিন। কিছুদিন কথা হলো দুজনের মাঝে, তবে আপনাপের কাছে কথা বলারও তেমন সময় নেই। একটা কাজ করো তো। কি কাজ? ফোনটা রেখে আমাদের রুমে গিয়ে আলমারিটা খুলবে। নিচের যে ড্রয়ারটা আছে ছোট, সেটা খুলে দেখো। কি আছে? গেলেই বুঝতে পারবে। আপনাপ কল কেটে দেয়। অন্তরা এক দৌড়ে রুমে চলে যায়। প্রথমত ড্রয়ার খুলতে দেখে একটা বড় বক্স। বক্সটা নিয়ে ওদের আগে খাটে গিয়ে বসে অন্তরা। খুলে দেখে ভিতরে প্রায় 16 রকমের চুড়ি। অন্তরা খুব খুশি হয়। মানুষটা এসব সারপ্রাইজ দেওয়ার সময়ও পায়। তবে একটা জিনিস সে বুঝছে না, আপনার বুঝলো কি করে তার চুড়ি পছন্দ। তবে বক্সের চুড়ির সাথে একটা সুন্দর গোলাপও ছিল, যদিও ফুলটা অনেকটা শুকিয়ে গিয়েছে। অন্তরা খুব যত্নে সেটাকে নিয়ে তার পড়ার টেবিলের একপাশে সাজিয়ে রাখে। এই ফুলটা দেখলেই মনে হবে আপনার তার সাথে আছে। থ্যাঙ্কস দোস্ত, সেদিন রাতে ম্যানেজ করে নিলি। আপনাপের কথাই ওর বন্ধু হেসে বলে, তুই তো আমার ফ্রেন্ড, এইটুকু করতেই পারি, আর তোর কষ্ট তো আমি বুঝি। আপনার পুরো কুচকে জিজ্ঞেস করে, মানে? থাক, এখন আর সাধু সাজতে হবে না, ছেলেদের তো এমন কষ্ট হয়ই। কি বলতে চাইছিস? মেয়েদের মতো ঢং না করে বলতো। ছি ছি, বয়স ওকে এখন তুই ছেলেদেরও মেয়ে হিসাবে দেখছিস? সাবধান, আর্মি ক্যাম্পে এইসব অ্যালাউ না। আপনার বিরক্ত হয়ে নিজের রাইফেল ঠিক করতে লাগলো আর বলে উঠল, তুই জীবনে শুধরাবি না। কি করে ভালো হবে বলতো? আমার কি তোর মতো বউ আছে? বয়স হয়ে যাচ্ছে, ঠিকঠাক ছুটিও পাচ্ছি না, আর মাও বেশি গরজ করছে না বিয়ের। আমার কি বাসর টাসর করতে মন চায় না? আহারে ভাই আমার, দাঁড়া, এবার মিশনটা ঠিকঠাকভাবে শেষ করি, তোর জন্য বউ খুঁজে বের করব। আচ্ছা, আমরা বেঁচে ফিরবো তো? আপনার এই কথার কোনো উত্তর দিতে পারে না, তবু মনটা শক্ত করে বলে, কেন পারবো না? পারতেই হবে। আমার বউয়ের সাথে বাসর করার জন্য হোক আর তোর বিয়ে করার জন্য হোক, পারতে তো হবেই। দুজনেই এই কথাই হেসে ওঠে। ট্রেনিংয়ে যাবে এখন সবাই। সব রেডি করতে করতে আপনাকে উদ্দেশ্য করে তার বন্ধু রোহান বলল, তোর কথা শুনে মনে হচ্ছে এখন বিয়ে না করেই ভালোই করেছি। মানে সামনে খাবার আছে অথচ খেতে পারছিস না। স্বাধীন দেশে মুক্তিযোদ্ধারা ঢুকতে পারছে না, কি কষ্ট। থাম ভাই, আর কাটা ঘাতে নুনের ছিটা দিস না প্লিজ। এইভাবে না, বল ওই মামা না প্লিজ। দুজনে আবার হেসে ওঠে। বাসায় এখন সবাই ফেরত এসেছে। বিয়ের অনুষ্ঠান শেষ যে। অন্তরা মনটা এখন খুব ভালো। বাড়িতে মানুষজন থাকলেই বাড়িটাকে বাড়ি বাড়ি মনে হয়, নয়তো ঘুমন্ত কোনো নরক মনে হয়। অন্তরা কাজ করছে আর একা গান গাইছে, আর আপনাকে দাও ফুলের কথাটা ভাবছে। আহা টমাটার বারে মজেদার, পোহ টমাটার বারে মজেদার। অন্তরা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু সিদ্ধ করছিল। আপনাপের মায়ের আলুর চপ খেতে ইচ্ছে করছে, তাই বৌমাকে বলো একটু বানিয়ে দিতে। অন্তরাও তাই করছে। তবে এমন সময় চারু সেখানে আসে। চারু ওই বাড়ি থেকে আসার পরে একটু কেমন যেন করছে, মানে অন্তরার দিকে বারবার তাকিয়ে কি যেন ভাবছে। অন্তরাও বিষয়টা বুঝতে পেরে বলে ওঠে, আপনি কিছু বলবেন? না না, কিছু না। চারু তাড়াতাড়ি সেখান থেকে একটা বাটি নিয়ে সরে আসে।
আর মনে মনে ভাবে, মেয়েটা সন্দেহ করলো না তো? আপনার জানতে পারলে জানে শেষ করে দিবে। সে আড়ালে এসে কাউকে কল দিয়ে বলে, সাবধান, আপনার কিন্তু আপনাকে ছাড়বে না। সবটা বুঝে ফেললে আমিও শেষ। ফোনে ওপাশ থেকে উত্তর এলো, ডোন্ট ওয়ারি, এটাই মেজর আফনান সাদিকের জীবনের শেষ মিশন হবে। আই চ্যালেঞ্জ ইউ। চারু একটা ডেভিল ইসমাইল দিয়ে ফোন রেখে দিল। অন্তরার দিকে তাকিয়ে ভাবলো, আমি যাকে পাইনি তাকে কাউকে পেতেও দিব না। ফারিয়া। নিজের নাম শুনে পিছনে তাকাই ফারিয়া। সকাল সকাল ভার্সিটি যাচ্ছিল। রিক্সা না পাই ফুটপাতে হেঁটে যাচ্ছিল। খুব একটা দূরে না ভার্সিটি, তবে পরিচিত কণ্ঠে নিজের নাম শুনে দাঁড়িয়ে যায়। পিছন ফিরে দেখে পরিচিত মুখ। চেয়ারে অটোমেটিক একটা হাসি চলে আসে। সায়েম, এইখানে হঠাৎ? কেন আসতে পারি না? ফারিয়া হাসে। স্যাম কাছে আসতে আসতে বলে, আসবেন না ম্যাডাম, হিন্দিতে একটা কথা আছে, হাসি তো ফাঁসি, ওইটা মনে রাখবেন। ফারিয়া যেন আরো জোরে হেসে ওঠে। স্যাম ওর এক হাত নিয়ে নিজের হাতের মাঝে শক্ত করে ধরে। চলো পাশের রেস্টুরেন্টে যাওয়া যাক। ফারিয়া বাধা দেয় না। এতদিনে ওদের মাঝে সম্পর্কের জলটা অনেক দূর গড়িয়ে গিয়েছে। এখন অনেক সময় বসে বসে স্যাম দুনিয়ার আজগুবি সব গল্প বলবে, আর ফারিয়া এক হাত ভাঁজ করে মাথা রেখে মুগ্ধ নয়নে তাকিয়ে ওকে দেখবে আর শুনবে। রোদেলা আজ 2 দিন পর অফিসে এসেছে। শরীরটা একটু খারাপ থাকায় 2 দিন আসতে পারেনি। ছুটিও নিয়েছিল। লিফটে করে ওঠার সময় ইয়াসিনের সাথে দেখা। শুধু দুজনেই আছে ভিতরে। রোদেলাকে দেখে ইয়াসিন প্রশ্ন করে, এখন কেমন আছেন মিস রোদেলা? আলহামদুলিল্লাহ। যাক, বাঁচা গেল। আমি যে কত টেনশনে ছিলাম। রোদেলা একটু বাঁকাভাবে ইয়াসিনের দিকে তাকায়, পরে অন্যদিকে মাথা ঘুরিয়ে নেয়। এতদিনে এ লোকটা নিব্বা মার্কার প্রেমে রোদেলা অভ্যস্ত হয়ে গিয়েছে। ইয়াসিনের ব্যবহারে সে ইদানিং পরিষ্কার বুঝতে পারছে লোকটা ওর প্রেমে পড়েছে। ওর পাগলামোর প্রশংসা না করে পারা যাবে না, তবে তার পরপরই মুখের হাসি থেমে যায় রোদেলার। তার সত্যিটা হয়তো ও জানে না, না জানারই কথা। জানলে আর এসব পাগলামি করতো না। ইয়াসিন রোদেলার দিকে তাকিয়ে ভাবতে থাকে, এখনও কত ইনোসেন্ট ওর ফেসটা। আচ্ছা, ওই জানোয়ারগুলোর একটুও বাঁধলো না বিবেকে? ওরা মানুষ নাকি অন্য কিছু? একটা কথা বলে। জি স্যার, বলুন। আমি যদি আপনার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাই, আপনি মাইন্ড করবেন? রোদেলা হতভম্ব হয়ে যায়। এখন এভাবে এখানে ইয়াসিন এমন কিছু বলতে পারে, সেটা রোদেলার ভাবনার বাইরে ছিল। আর বাসা অবধি যাও মানেই সবটা জেনে যাওয়া। তখন বাকিদের মতো এই লোকটাও নাক সিটকাবে। তার মানে এই চাকরিটাও আর বেশি দিন করা হবে না। রোদেলাকে এত ঘাবড়ে গিয়ে চুপ থাকতে দেখে ইয়াসিন বলে, আমি আপনাকে জোর করব না মিস রোদেলা। আপনি কাকে জীবনে জড়াবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে একটা কথা কি জানেন? রোদেলা জিজ্ঞেস করার ভঙ্গিতে তাকায়। ইয়াসিন বলে ওঠে, আমি আপনার সব সত্যি মেনে নিয়ে আপনার সাথে সারাটা জীবন থাকতে রাজি। হয়তো এটাই ভালোবাসা। এমন সময় লিফটের দরজাও খুলে যায়। রোদেলা 1 মিনিট না দাঁড়িয়ে জলদি সেখান থেকে বেরিয়ে যায়। ইয়াসিন শুধু এক দৃষ্টিতে ওর যাওয়ার পথে তাকিয়ে থাকে। আমিও দেখি কতদিন এই প্রেমিক পুরুষের প্রেমে না পড়ে তুমি থাকো মেয়ে। আপনার টিমের সবাই রেডি তো মেজর আফনান? ইয়েস মেজর রোহান, আমরা ফ্রন্ট সাইড দিয়ে যাচ্ছি, আপনারা ব্যাক সাইড দিয়ে এগোতে থাকুন। দুটো টিম দুদিকে ভাগ হয়ে যায়। চট্টগ্রামের পাহাড়ি এলাকায় এক পরিত্যক্ত স্থানে ঘাঁটি বেঁধেছে রেদওয়ান ও তার দলের সবাই। এই পুরো এলাকাটা ওদের কবজায়। অস্ত্রসহ ছেলেপিলে কম নেই রেদওয়ানদের। এতদিন যত টিম এসেছে ফেরত গিয়েছে তাদের লাশ। আজ পুরো সেনাবাহিনীর সবচেয়ে বেস্ট দুটো টিম এসে এই ভয়ানক রণক্ষেত্রে লড়াইটা এখন শুধু প্রফেশনাল না, পার্সোনালও হয়ে উঠেছে। বোনের সাথে হওয়া অন্যায়, স্ত্রীকে ক্ষতি করতে চাও কিংবা দেশের সাথে বিশ্বাসঘাতকতা, সব কিছুই করেছে রেদওয়ান। আপনার নিজেকে সাহস যোগায়। কাম অন আফনান, ইউ ক্যান ডু ইট। সব কিছুই প্ল্যান মোতাবেক চলতে থাকে। দুটো টিমের মাঝে ওয়াকি টকি দিয়ে তথ্য আদান প্রদান হচ্ছে। দুই বন্ধুই লিড দিচ্ছে দুটো টিমকে। আমার সাহসী সেনারা, কেউ পিছে ফিরবেন না। হয় জিতবো না হয় মরবো। হার নিয়ে ফেরত গিয়ে দেশকে বিপদের মুখে আমরা ফেলবো না। সবাই বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। আপনার ওর টিম নিয়ে সামনে এগোতে থাকে। মেন দুটো টিমকে আবার ছোট ছোট 4টা করে টিমে ভাগ করা হয়েছে। আপনার নিজের সবচেয়ে রিস্ক
আছে যেই টিমের তার মাঝে আছে। আগে থেকে পরিকল্পনা করা আছে। দুজন সেনা সদস্য ইচ্ছে করে দুটো ভুল নিশানার জন্য অন্য পাশ থেকে গুলি করবে। স্বাভাবিক তখন রেদওয়ানের দলেরা লোকেরা ওইদিকে টার্গেট করে সামনে আসবে। এই সুযোগে ছোট ছোট 3টে টিম সামনে এগিয়ে যাবে। 2টো টিম ফিল্ডে থেকে লড়াই করবে। একটি টিম সোজা সামনে থাকা পুরনো বাড়িটাই ঢুকে যাবে। পেছন থেকে মেজর রোহানের একটা টিম ওদের সাথে ভিতরে যাবে। 2টো টিম পেছনের শত্রুদের সাথে লড়বে। আর শেষ টিমটা সবার সেফটির জন্য সব তথ্য মেন ক্যাম্পে অফিসারদের কাছে পৌঁছাবে। অবস্থা খারাপ দেখলে সেনাদের সেফটির জন্য ফেরত আসতেও বলা হয়েছে। বাকিটা দেখা যাক। প্ল্যান মোতাবেক সব কিছু চলছিল। বাড়িটার ভিতরও আপনাপ ও তার টিম নিয়ে পৌঁছে যায়। তবে রোহানের আসতে কিছুটা দেরি হচ্ছিল। তবে এই একটু দেরি পুরো ফলাফলটা পাল্টে দিতে পারে। তাই আপনাপ সোজা দোতলায় চলে যায় আর ওর টিমকে পাহাড়ে রাখে যেন ওদের দলের লোক আর ভিতরে না আসতে পারে। দোতলায় রেদওয়ান আছে। ওকে জিম্মি করতে পারলে সব কিছু থেমে যাবে। তবে দোতলায় এসে রেদওয়ানকে একা দেখে আপনাপ বেশ অবাক হয়। ওয়েলকাম মেজর আফনান সাদিক, আর ইউ ওকে? ব্যাপারটা কি বলতো? নিচে তোর দলের লোকদের অভাব নেই, আর এখানে তুই একা কেন? এই তো এখনই বুঝতে পারবি। আপনাপ আর এক পা এগোনোর আগে কেউ একজন সজোরে পিছন হতে তার মাথায় আঘাত করে। আর তার টিম থাকতে ওই দলের কেউ তো ভিতরে আসার কথা না। তবে কি আপনাপের নিজের দলের কেউই বিশ্বাসঘাতকতা করলো? নিচে লুটিয়ে পড়তে পড়তে আপনাপ ঝাপসা ঝাপসা যাকে দেখতে পাই তাকে দেখে বলে ওঠে, রোহান তুই? রোহান বিকৃত একটা হাসি দিয়ে বলে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার দোস্ত, ডোন্ট মাইন্ড। এই দেশে শুধু একজন হিরোরই প্রয়োজন, তুই থাকতে সেটা আমি হতে পারবো না, তাই আলবিদা। তোমার টাকা তুমি সময় মতো পেয়ে যাবে। থ্যাঙ্কস মেজর রোহান। রেদনের কথা শুনে মেজর রোহান হাসলো আর বলে উঠল, নতুন ফোর্স আসার আগে আপনি পালান। রেদন আর 1 মিনিট দাঁড়ালো না। তার দলের সবাই মৃত লাশ পড়ে আছে। সে দ্রুত পাশের জঙ্গল বরাবর হাঁটতে থাকলো। তবে হঠাৎই একটা গুলির আওয়াজ তার যাত্রা থামিয়ে দিল। পিছন হতে কেউ গুলি করছে। মুখ বেয়ে রক্ত পড়ছে। পিছনে তাকাতে দেখে আপনাপ দাঁড়িয়ে। রোহানও কিছু বলছে না। রেদওয়ান চিলিয়ে বলে, ইউ ব্লাডি বিস। আর কথা শেষ করতে পারে না রেদওয়ান। আপনাপ তার রাইফেল দিয়ে আর একটা গুলি করতে রেদওয়ান মাটিতে লুটিয়ে পড়ে। আর আপনাপ বলে ওঠে, লেটস দ্য মেইন গেম বিগেন। দেশের সব নিউজ চ্যানেলে আজ একটা নিউজই চলছে। আপনাপে পুরো পরিবার অধীর আগ্রহে টিভির সামনে বসে আছে। 2 দিন পার হয়ে গেছে আপনাপদের মিশনের। দেশের সর্বোচ্চ সম্মাননা দেওয়া হবে মেজর আপনাপ সাদিককে। তার পুরোটাই লাইভ হচ্ছে। এত বড় একজন ক্রিমিনালকে কিভাবে সে শেষ করে দিল তা বেশ অবাকের বিষয়। এখন সে পুরো দেশের হিরো। একটু পর আপনাপ মঞ্চে উপস্থিত হবে। প্রথমে তাকে স্পিচ দিতে হবে। স্টেজে উঠে সে ডেস্কের কাছে যায়। মাইকটা নিজের দিকে ঘুরিয়ে স্পিচ দিতে থাকে। আসসালামু আলাইকুম। এখানে আমার অনেক সিনিয়র সহ আমার টিমের অনেক মেম্বাররাও উপস্থিত আছেন। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এই সম্মানের যোগ্য মনে করার জন্য। তবে এর ক্রেডিট আমার একার না, আমার সহকারী মেজর রোহান আর আমার পুরো টিম যদি সততা আর সাহসের সাথে না লড়তো তবে এই মিশনটা সফল করা আমার পক্ষে সম্ভব হতো না। আপনাপ একটু থেমে আবার বলতে শুরু করে, আমরা চেয়েছিলাম রেদওয়ানকে জীবিত ধরতে, তবেও পাল্টা আমাদের আক্রমণ করায় সেটা সম্ভব হয়ে ওঠেনি। তাই আত্মরক্ষার খাতিরে ওকে মারতে হয়েছে। তবে আমাদের প্রত্যেকের উচিত নিজের দেশের স্বার্থে নিজেকে বিলিয়ে দেয়া, দেশ রক্ষায় কাজ করা। আবারও সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাই করতালির মাধ্যমে আপনাপ ও ওর টিমকে অভিনন্দন জানায়। সিনিয়র অফিসার আপনাপের সাথে হ্যান্ডশেক করে বলে, কংগ্রাচুলেশন ইয়াং ম্যান, ইউ ডিজার্ভ ইট। আপনাপের বুকে একটা ছোট ব্যাজ লাগিয়ে দেয়। এটা পাওয়ার স্বপ্নে ডুবে থাকে হাজারো আর্মি অফিসাররা। টিভিতে এসব দেখে কান্নায় ভেঙে পড়ে আরিফুল ইসলাম। সে নিজে যা করতে পারেনি তার ছেলে পেয়েছে। গর্বে তার আজকে অনেক উপরে। অন্তরের আজ কেন একটু বেশি ভালো লাগছে। সে চুপিসারে সবার মাঝ থেকে দৌড়ে দোতলায় নিজের রুমে চলে গেল। আপনাপকে কল করবে ভাবতেই দেখে সেই আগে কল করেছে। আসসালামু আলাইকুম বউ। আসসালামু আলাইকুম। এখন ছুটি পাবেন না? আজব তো, কেমন আছি, কি করছি, কিভাবে কি হলো
তা না জিজ্ঞেস করে তুমি ছুটির কথা বলছো? দোস্ত, রোহানের কথা শুনে ব্যাগ গোছানো থামিয়ে আপনার ওর দিকে তাকায়। তোরে বললাম একটু ঘুরিয়ে নে, নিলে না তো? এখন কি ঘুমের সময় নাকি? কি যাতা বলছিস? না মানে বউয়ের কাছে গিয়ে তো রাত ঘুমাবি না, তাই আর কি। আপনার একটা ছোট্ট বালিশ রোহানের দিকে ছুঁড়ে মেরে বলে, হিংসা হলে এই বালিশ জড়িয়ে আজ শুয়ে থাকিস? মজা নিস না তো, পারলে একটু বউ খুঁজে দিস। আপনার হেসে বলল, আচ্ছা। রোহান নিজের ব্যাগ গোছাতে থাকে। পুরো 1 সপ্তাহ ছুটি পেয়েছে ওরা। 1 সপ্তাহ ছুটি মানে আর্মিদের কাছে 1 বছরের ছুটির সমান, যেখানে ঈদের সময়ও মাত্র 3 দিন থেকে 4 দিন ছুটি থাকে। আপনার ব্যাগ গুছাতে গুছাতে ভাবতে লাগলো, রোহান হেল্প না করলে প্রতিশোধটা আর নেওয়া হতো না। এসব কিছুই ওদের প্ল্যানেরই অংশ ছিল, যেন নিজের আত্মরক্ষার উদাহরণ দেখিয়ে নিজের সবচেয়ে বড় শত্রুকে নিজ হাতে শাস্তি দিতে পারে আপনা। তাই রেদওয়ানকে এটা বিশ্বাস করানো হয় রেহান তার দলে। তবে সে হয়তো ভুলে গিয়েছে সবাই তার মতো দেশদ্রোহী রাজ্যকার না, কেউ কেউ দেশপ্রেমীও হয়। মা, আপনাদের মা রান্নাঘরে অনেক কিছু রান্না করছিলেন। আজ তার ছেলে তাদের মুখ উজ্জ্বল করে বাড়ি ফিরছে। হয়তো টাকা পয়সার পার অনেকেই বানিয়ে ফেলে, তবে এইভাবে সবার আইডিয়াল হতে কয়জন পারে? এমন সময় রোদেলার মুখে মা ডাক শুনে তার মা একদম থমকে যায়। আজ কত বছর পর এই ডাকটা সে শুনেছে। উপরে পড়ে যত রাগ করে থাকুক, ভিতরে তো সে একজন মা। মা তো মাই হয়। সে রোদেলার দিকে তাকালো। রোদেলা আরও কাছে এসে বলল, মা, একটু কথা বলি তোমার সাথে। আপনাদের মা চুপ করে রইলেন। রোদেলা আবার বলে উঠল, মা, আমি বিয়ে করতে চাই। কি? একটা চিৎকার দিয়ে ওঠে রোদেলা মা। তার মেয়ে কি পাগল হয়ে গিয়েছে? হঠাৎ এসব কি বলছে? এর আগে তার নিজেরও রোদেলাকে বিয়ে দিতে চেয়েছিল। ভেবেছিল নতুন সংসার হলে ও হয়তো পুরনো ব্যথা ভুলে যাবে, তবে ও আর কাউকে বিশ্বাস করতে পারেনি। আজ হঠাৎ এইসব? জি মা। যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ মা, আর যে আমাকে বিয়ে করতে চাই সে হয়তো সবটা জেনে এসেছে। রোদেলা মা কিছুটা ওর দিকে ফিরে প্রশ্ন করে, তুই কি ওই ছেলেকে ভালোবাসিস? রোদেলা চুপ করে থাকে। সে নিজেও এর উত্তরটা ঠিক জানে না, তবে এটা ঠিক যে ইয়াসিনের বাচ্চামা ওর নজর এড়ায় না। কিছুটা দুর্বল হয়তো সে নিজেও হয়েছে। মেয়েকে চুপ করে থাকতে দেখে রোদেলার মা যা বোঝার বুঝে যায়। তা ছেলেটা কে? আমাদের অফিসের সিইও, বয়সে আমার থেকে ছোট। তা এত ভালো মেয়ে থাকতে তোমাকে কেন? মানে বুঝতেই পারছো কি বলছি? জানি না। আচ্ছা, এক কাজ করো, ওই ছেলেকে কাল আসতে বলো। যা কথা হবে আফনানের সামনেই হবে। পাকনামি করে নিজে কিছু করতে যেও না। আগের বার কি হয়েছে ভুলোনি নিশ্চয়? রোদেলা আর কিছু না বলে মাথা নেড়ে চলে আসে। একবার বিশ্বাস ভাঙলে আর তা আগের মতো ফিরিয়ে আনা যায় না। এজন্যই হয়তো মানুষ বিশ্বাসকে আয়নার সাথে তুলনা করে। রোদেলার যদি নিজের কিছু করার হতো সে তো আর মাকে বলতো না। তবে একটা জিনিস দেখে ভালো লাগছে, আজ এত বছর পর মা অন্তত কথা তো বলেছে। বিকেলবেলা আজ অন্তরা খুব সুন্দর করে সেজেছে। পছন্দের কালো শাড়িটা পরেছে। মুখে হালকা মেকআপ করতে নিয়েও কয়নি। দেয়া এসে ঠিকই এসব নিয়ে মজা করবে। নিজেও রান্নার কাজে শাশুড়িকে একটু হেল্প করলো। এমন সময় গাড়ির হর্নের আওয়াজ। এক্সকিউজ মি বিউটিফুল লেডি, কাজ শেষ হলে আমাকে একটু সময় দেওয়া যাবে? বারান্দার ফুল গাছগুলোতে পানি দিচ্ছিল অন্তরা। আপনাপের কথা শুনতে পেয়েও সে পিছনে তাকায় না। আপনাপ বুঝে নাই অভিমান জমেছে। সবই বুঝলাম, তাই বলে বৃষ্টির সিজনে রাতের বেলা ফুলের টবে পানি খেয়ে দেয়? অন্তরা এবারও কোনো জবাব দিল না। তার ভীষণ রাগ উঠেছে এই লোকটার উপর। বিকেলে আসার পর থেকে সবার সাথে কথা বলছে, দেখা করছে, গিফট দিচ্ছে, অথচ বইয়ের খোঁজ নেওয়ার তার সময় নেই। একবারের জন্য রুমে আসেনি, সবার সামনেও তেমন পাত্তা দেয়নি। বড় অফিসার হয়েছে দেখে কি দুনিয়া সব উল্টে ফেলেছে? অন্তরাকে দেখাটা তার কাছে কি খুব তুচ্ছ বিষয়? রাগে যেতে আর কথাই বলবে না এই লোকটার সাথে। হঠাৎ পিছন থেকে কেউ কোমর জড়িয়ে ধরে। অনেকটা কেঁপে উঠল অন্তরা। নাড়াচাড়া বন্ধ করে একদম স্থির হয়ে গিয়েছে। শ্বাস উপরে আটকে যাওয়ার মতো অবস্থা। বুঝলো আপনাপের কাজ এটা। কাপা কাপা গলায় শুধু পড়ল, হাতটা সরান। কেন? বউ তো আমারই।
আপনার এক হাত দিয়ে অন্তরের কাঁধ থেকে চুলগুলো সরিয়ে দিয়ে এক পাশে নিজের মুখটা রাখলো, আরো শক্ত করে কোমরটা জড়িয়ে ধরে বলল, সবসময় বাচ্চাদের মতো নাক ফুলিয়ে থাকলে হয় না, এখন বড়দের মতো কিছু করার সময়। অন্তরা শুধু কেঁপে উঠল, কিছু বলল না। কেন জানি এখন একটু বেশি ভয় লাগছে আপনাকে। আপনার অন্তরার হাত ধরে ওকে নিচের দিকে ঘোরায়, মুখটা উঁচু করে ধরে কপালে একটা চুমু দেয়। অন্তরা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, দূরে গিয়ে বাধাও দিচ্ছে না, কাছেও সায় দিচ্ছে না। আপনার ওর অবস্থা বুঝতে পেরে বলে, ভয় করছে? আপনার কথা কাজ সব কিছু আজ একটু অন্যরকম লাগছে। কি চান? আমি কি চাই তুমি জানো না? অন্তরা চুপ হয়ে যায়। আপনার আবার বলে ওঠে, একটু সুযোগ দিবে তোমার মাঝে হারিয়ে যাওয়ার? আমার মাঝে হারাবেন মানে? আমি কি গোলক থাতা নাকি? অন্তরার বোকা বোকা কথায় এমন অবস্থায়ও হেসে ফেলে আপনার, ওকে কোলে করে নিয়ে খাটে শুয়ে দেয়। অন্তরাও বাধা দিচ্ছে না, স্বামী তো, ওর তো অধিকার আছে। আপনার অন্তরার অনেকটা কাছে চলে আসে, রাত গভীরের সাথে স্পর্শটাও অনেকটা গভীর হয়। কিছুক্ষণ পর, আউচ, অন্তরা ব্যথা পাচ্ছি তো। সরি। তুমি তো কাছে আসতে চাইতে, এখন এভাবে খামচি দিচ্ছ কেন? পিঠটা শেষ করে দিলে। সরি, একটু ভয় পেয়ে গেছিলাম। অন্তরার কাদো কাদো মুখ দেখে আর আপনার কিছু বলল না। আজ রাতে তার পিঠে আঁচড়ের দাগের কোনো কমতি হবে না, সে বুঝে গিয়েছে। আর সময় নষ্ট না করে সে অন্তরের মাঝে আবার ডুব দিল। তারপর এইদিকে সব দেখে চারুও বুঝে ফেল সে কত বড় ভুল করেছে। নিজেকে ওয়াদা করে এই ভুল আর করবে না। যে ভালোবাসা থেকে স্বামীকে দূরে রেখেছে তার করবে না। সকালবেলা অন্তরের ঘুম একটু আগে ভেঙে গিয়েছে। আপনাপের দিকে তাকিয়ে দেখে এখনও ঘুমোচ্ছে। ওকে আর ডাকে না, আস্তে করে উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসে। এসে দেখে আপনাপ উঠে গিয়েছে। গুড মর্নিং জামাই। ব্যাড মর্নিং বউ। কেন, কি হলো আবার? আমাকেও ডাকতা, একসাথে যেতাম। ইউনো, দেশে পানির খুব সংকট, আমাদের উচিত পানি বাঁচানোর। থাক, আর দেশের চিন্তা করতে হবে না, ফ্রেশ হয়ে আসেন। আপনাপ আর কিছু না বলে ফ্রেশ হয়ে আসলো। এসে দেখে অন্তরা সব কিছু গুছিয়ে নিচে যাচ্ছে। আপনাপ ওর এক হাত টেনে নিজের সাথে মিশিয়ে বলল, এত তারা কিসের বউ? ছাড়েন, এখন সময় নেই, বাসায় মেহমান আসবে। কোন মেহমান আসবে যে আমার থেকেও বেশি জরুরি? রোদ আপুকে দেখতে আসবে। আপনাপের মনে পড়লো কাল সন্ধ্যায় তার মা এই ব্যাপারে বলেছিল। ইয়াসিন নাকি কি যেন নাম ছেলেটার। আপনাপ অন্তরের কপালে ঠোঁট ছুঁয়ে ওকে ছেড়ে দিল। আপনাদের বাড়ির ড্রয়িং রুমে সবাই গোল হয়ে বসে আছে। একপাশে অপরাধী নাই মুখ করে দাঁড়িয়ে আছে রোদেলা। ইয়াসিন তার বাবাকে নিয়ে এসেছে, সেও মাথা নিচু করে বসে আছে। নীরবতা ভেঙে আরিফুল বলে উঠল, তা সব জানো তো তুমি? জি আঙ্কেল। আবেগের বশে সিদ্ধান্ত নিও না বাবা, সমাজের মানুষের কথা শুনতে হবে খুব। তখন আমার মেয়েকে ছেড়ে দিবে না তো? রোদেলার বুকটা ধক করে কেঁপে ওঠে। আসলেই তো, পরে আবার ছেড়ে দিবে না তো? ইয়াসিন রোদেলার দিকে একবার তাকিয়ে আরিফুল ইসলামের দিকে তাকায় আর উত্তর দেয়, যদি মাঝপথে হাতটা ছাড়ারই হতো তাহলে হাতটা ধরতে চাইবো কেন? আই উইল ট্রিট হার লাইফ মাই কুইন। আমার একটাই বোন, খুব আদরের ছিল, অনেক কষ্ট সহ্য করছে গত 12 বছর। আর সহ্য করার ক্ষমতা নেই ওর মাঝে। ওকে কষ্ট দিও না প্লিজ। দিব না, কথা দিলাম। আপনার এবার আর চুপ করে থাকলো না, সেও বলে উঠল। আরও কিছুক্ষণ কথা হলো সবার মাঝে। ইয়াসিনের প্রতিটা কথার উত্তর সবার খুব পছন্দ হলো। শেষে এক সপ্তাহ পর বিয়ে ঠিক হলো। আল্লাহর রহমতে বিয়েটাও ঠিকঠাকভাবে হয় 3 বছর পর। এই আফরা, দাঁড়াও মা, আর এক লোকমা দিব, তাহলেই শেষ। আফরা 2 বছরের ছোট্ট মেয়ে, অথচ এত দুষ্টামিতে ভরা। অন্তরা সারাদিন মেয়ের পিছে দৌড়াতে দৌড়াতেই হাঁপিয়ে উঠেছে। আপনার ছুটিতে এসেছে কিছুদিন হলো, নিচে বসে চাপান করছিল। এমন সময় আফরা দৌড়ে এসে বাবার কাছে লুকায়। আপনার কোলে নিয়ে মেয়েকে আদর করতে করতে বলে, কি হয়েছে আম্মু? মা জোর করছে? থাক, বাবার কাছে থাকো, আম্মু জোর করবে না। অন্তরা আপনাপের উপর রাগ হয়ে রান্নাঘরে চলে যায়, লাই দিয়ে দিয়ে মেয়েকে মাথায় উঠিয়ে রাখবে। এমন সময় সাইম এসে বলল, ভাবি। আর কিছু না বলে কান্নাই করে দিল। অন্তরা ভেবেচাকা খেয়ে বলে, কি বাচ্চার মতো কাঁদছো কেন?
চাকরি তো পেয়ে গিয়েছি, একটু ফারিয়াকে রাজি করান, সবাই বিয়ে করে সেটেল হয়ে গিয়েছে, খালি আমি দেবদাসের মতো ঘুরছি দূর। আচ্ছা চাচিকে বলে দেখব। স্যাম আর কিছু বলে না। এই ফারিয়া মেয়েটা এত জেদি। একবার বলেছে পড়াশোনা শেষ করে বিয়ে করবে, মানে সেটাই করবে, শুধু সত্যি সত্যি ভালোবেসেছিল বলে, নয়তো এতদিনে অন্য কাপল হলে ঠিকই ব্রেকআপ হয়ে যেত। অন্তরা রুমে বসে কাপড় গোছাচ্ছে, আফরা বিছানার একপাশে গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে। অন্তরা কাপড় গুছিয়ে ডয়ারে রেখে আপনান এসে ওকে জড়িয়ে ধরে। এই পাগল আপনি? আপনান কিছু না বলে ওকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলতে থাকে, শুনলাম কাল নাকি রোদাপু আসবে। হ্যাঁ, এখন থেকে আগামী কয়েক মাস এখানেই থাকবে। ডেলিভারির ডেটটা দিলই। দেখা করে যেতে পারলাম না। অন্তরের মনটা খারাপ হয়ে যায়। আজ বিকেলে চলে যাবে আপনান, তবে এখন এসবের অভ্যাস হয়ে গিয়েছে। বউ, একটা কথা বলি। বলো। ভালোবাসি। অন্তরা হেসে দেয়। বিয়ের 3 বছর পরও ও বদলায়নি। অন্তরাও ওর গালে একটা চুমু দিয়ে বলে, আমিও আপনাকে অনেক ভালোবাসি আমার বাবুর আব্বু। ছোট মেয়ে আফরাও ঘুমের মাঝে একটু কেঁপে ওঠে, যেন সে বলছে, আমিও তোমাদের ভালোবাসি আব্বু আম্মু।